ছাড়ো আমাকে। আমাকে আজকে বলতেই হবে, তুমি কি সত্যি আমাকে ভালোবেসেছিলে? দেখো, এইসব কথা বলে এখন কোনো কাজ নেই, কেননা তোমার সাথে এখন আমার কোনো সম্পর্ক নেই। এইভাবে বলো না ইরা, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এতে আমার কিছুই করার নেই। তোমার মতো একটা বলদ ছেলের সাথে রিলেশন করার মতো কোনো মানেই হয় না। যে কিনা একটা ছেলের সাথে লড়াই করার মুরুদ নেই, তার সাথে আমি কেন রিলেশন করব? তোমার সামনে অন্য ছেলেরা আমাকে খারাপভাবে টিটকিরি মারে, কিন্তু তুমি ওদের কোনো কিছুই বলার সাহস করো না। এরপর একটা ছেলেকে আমি কেমন করে ভালোবাসবো তুমি বলতে পারো? এই সামান্য একটা ব্যাপারকে নিয়ে তুমি এরকম করবে? তোমার কাছে এটা সামান্য বলে মনে হচ্ছে? আজকে যদি তোমার সামনে অন্য ছেলেরা আমাকে নিয়ে হাসাহাসি করে, আমার হাত ধরে টানাটানি করে, তুমি ওদের কিছুই বলো না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আচ্ছা, তুমি কি একটা কথা খেয়াল করেছো? কি কথা? এই নিয়ে তোমাকে যতজন খারাপ কথা বলেছে, তারা পরে এসে ঠিকই তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। নিয়েছে তো কি হয়েছে? এখানে কি তোমার কোনো খটকা লাগে না? খটকা লাগার মতো তেমন কিছুই তো হয়নি, সেই জন্যই আমি চলে গেলাম। এরপর থেকে যদি আমার পিছনে পিছনে আর ঘুরে বেড়াও, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। কথাগুলো বলে ইরা ওখান থেকে চলে যায়। এইদিকে আকাশ দাঁড়িয়ে আছে, কোনো কথাই বলছে না। আপনাদের তো আকাশের ব্যাপারে কোনো কিছু এখনো বলা হয়নি। আকাশের পরিবারে কেউ নেই। এইদিকে ইরার সাথে আকাশের 2 বছরের সম্পর্ক। এই 2 বছরে যতগুলো ছেলে ইরাকে ডিস্টার্ব করেছে, ওর সামনে ওদের মধ্যে কোনো ছেলে বর্তমানে বেঁচে নেই। কেন বেঁচে নেই তা আপনারা গল্পের সাথে থাকলে বুঝতে পারবেন। ওদের কি হয়েছে আর কিভাবে মারা গেল। একটু পরে ভার্সিটি থেকে বের হবে, তখন 3টা কালো গাড়ি এসে ওর সামনে থামে। সে গাড়িতে উঠে পড়ে। কোথায় যাব আমরা? আপাতত একটা সমুদ্রের ধারে এসে থামাও, ওখানে থামিয়ে দিয়ে আমি ওখানে একা কিছুক্ষণ সময় কাটাবো। ঠিক আছে বস। ওরা সমুদ্রের ধারে নামিয়ে দিয়ে চলে যায় ওখান থেকে। এইদিকে আকাশ এখানে বসে আছে আর 2 বছর আগের ঘটনাগুলো ভাবতে থাকে। 2 বছর আগে আকাশ ভার্সিটিতে ভর্তি হয়। প্রথম দিন একটা বাইক নিয়ে আসে, বাইক রেখে ভার্সিটির ভিতরে যায়। তখনই একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। ধাক্কা লাগারই কথা, কেননা দুজনেই কালো চশমা পরে এসেছিল, সেই জন্য কেউ ঠিক মতো কাউকে দেখতে পায়নি। একটু পরে, ওই কানার বাচ্চা, চোখে কি কম দেখিস? আমার তো মনে হয় আপনি নিজেও চোখে কম দেখেন। যত বড় মুখ না তত বড় কথা। এরকম ভাবে বলবেন না, কষ্ট হয় শুনলে। ফালতু কোথাকার। ইরা রেগে বের হয় ভার্সিটি থেকে। অন্যদিকে আকাশ ভিতরে এসে ক্লাস করতে থাকে। তখন অনেক মেয়েই ওর সাথে লাইন মারার জন্য কাছে আসে, কিন্তু আকাশ ওদের কাউকে মোটেও পাত্তা দিচ্ছে না। সেই জন্য ওরা অনেকভাবেই চেষ্টা করেই চলেছে। এত অ্যাটিটিউড দেখাও কেন? আমাদের মধ্যে কাউকে কি তোমার পছন্দ হয় না? কি হলো বলো? যেসব মেয়ে এরকম স্বভাবের, তাদের আমার মোটেও ভালো লাগে না। এরকম স্বভাব বলতে? গায়ে পড়ার স্বভাব। তুমি আমাদের খারাপ মেয়ের সাথে তুলনা করতেছো? ধরে নাও তেমন কিছু। সে যাক গিয়ে, তোমাদের সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। তোমার এই অ্যাটিটিউড আমরা দুজনে ভেঙে দিব। শুধু ক্লাস শেষ হোক। দেখা যাবে কে কি করতে পারে। কিছুক্ষণ পরে স্যার ক্লাসে এসে ক্লাস করাতে থাকে। ক্লাস শেষ করে আকাশ এসেছে ক্যান্টিনে খাবার খাওয়ার জন্য। তখন নিহা আর রিয়া আকাশের সামনে এসে বসে। এবার কোথায় পালাবে? আমি এখানে পালানোর জন্য আসিনি। তাছাড়া আমি কোথাও পালাই না, উল্টো সবাইকে পালানোর জন্য বাধ্য করি। ও, তাই নাকি? তাহলে সাহস থাকলে আমাদের এখান থেকে সরিয়ে দেখা। আকাশ ওদের এখান থেকে উঠে যেতে বলে, কিন্তু ওরা উঠতে রাজি না। সেই জন্য ওদের দুজনকে 2টা থাপ্পড় দেয়। ওরা মুখে হাত দিয়ে বসে আছে। তোর এত বড় সাহস, তুই আমাদের থাপ্পড় মারিস? এরপর বেশি কথা বললে আরো কয়েকটা থাপ্পড় দিব। নিহা আর রিয়া চলে যায় ওখান থেকে। কিছুক্ষণ পরে আকাশ বের হতে যাবে, তখন খেয়াল করে কিছু ছেলে ওর সামনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তোমরা কারা? আমরা কারা সেটা তোর না জানলেও চলবে। তুই এটা বল, ওদের কেন থাপ্পড় দিয়েছিস? আমি ওদের থাপ্পড় দিয়েছি আমার পিছনে লাগার জন্য। রবিন, ও মিথ্যে বলছে।
উল্টে আমাদের বাজে প্রস্তাব দিয়েছে। কি, ওর এত বড় সাহস? আবার এটাও বলছো আমাদের নাকি পরের বার দেখলে ওইটা করবে? কোনটা? তুই কি হাদারাম, বুঝিস না কোনটার কথা বলেছি আমি? এবার বসেছি, তোরা যা এখান থেকে, আমি ওকে দেখে নিচ্ছি। ভালো করেছি মারিস। দেখ ছেলেটার কত সাহস, তোর সামনে বসে আছে তাও চশমা চোখে দিয়ে। তোরা যা এখান থেকে, আমি এদেরকে দেখে নিচ্ছি। নিয়ে চল এখান থেকে। ওরা যাওয়ার পরে রবিনের বন্ধুরা চারপাশ থেকে ঘিরে দাঁড়ায়, কিন্তু ওরা এটা জানে না কত বড় ভুল ওরা করতে চলেছে। ওকে ভাষির ওই কোনায় নিয়ে আয়। তুই যা, নিয়ে আসতেছি। এইদিকে ওরা আকাশকে জোরাজুরি করে নিয়ে যায়। তবে আপনারা কি ভাবছেন ওরা আকাশের ক্ষতি করতে পারবে? আসলে ব্যাপারটা তা না, একটু পরেই জানতে পারবেন কোনায় নিয়ে আসার পরে। ওর সাথে কি কি করা যায় বলতো? আমি তো বলি, প্রথমে ওকে খালি শরীরে কিছুটা পথ হারাবো, তারপর কি করবি? তারপর আর কি করব, ওখানেই মারা শুরু করব। ওই, তুই নিজে থেকে এগুলো খোলা শুরু করবি নাকি আমরা হাত লাগাবো? তার চেয়ে ভালো তোমরাই হাত লাগাও। আমি হাত লাগালে তো তোমরা এখানে কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না। ওহ, তাই নাকি? আচ্ছা, তাহলে তুই হাত লাগিয়ে দেখা, পাখিটা আমরা না হয় দেখে নিব। ঠিক আছে, এত করে যখন বলতেছো তখন কি আর করার। এরপর শুরু হয় ওদের মধ্যে মারামারি। তবে ওরা কেউই আকাশের সাথে ফেরে ওঠে না, কেননা ওরা তো মারামারি পারে না, ওরা শুধু ভয়টাই দেখাতে পারে। কিছুক্ষণের মধ্যে ওদের মোটামুটি মারতে থাকে। ওরা সবাই মার খেয়ে পড়ে আছে, কারো মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কে তুই? এরকম ফাইট মুভিতে হয়? ধরে নে তাহলে এটা একটা মুভি, তোরা হচ্ছিস ভিলেন আর আমি এই মুভিটার নায়ক। এখন এখান থেকে যাবি নাকি আরো মার খাবি? যাচ্ছি যাচ্ছি, তাও আর মেরো না। ভাগ এখান থেকে। ওদের সাথে আকাশ ওর বের হয়। এখন ওখান থেকে বের হয়ে সামনে যেতেই দেখা হয় ইরার সাথে। এখন বলবেন ইরা কিভাবে আসলো? ভাই, এখন এটার ব্যাখ্যা দিতে হলে অনেকটা সময় চলে যাবে। ওদের দেখে কি রে, তোদের মারলো কেন? তুই কি কানা নাকি? কানা কেন হব? আমরা সবাই আহত, আর ওই ছেলেটার কিছু হয়নি। এটা দেখে কি বুঝতে পারছিস না কি হয়েছে এখানে? ও একাই তোদের 6 জনকে মেরেছে? তুই কি কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার জন্য এখানে এসেছিস? এই জন্যই গুন্ডামি আমার একদম পছন্দ না। তোরা তো কোনো কথাই শুনছিস না আমার। ওই ছেলেটা তো নিহা আর রিয়ার সাথে খারাপ ব্যবহার করেছে, সেই জন্য আমি চেয়েছি। চাইতে এসে উল্টো মার খেয়ে গেলি। তেমনই কিছু হয়েছে। এইদিকে আকাশ তো ইরার দিকে তাকিয়ে আছে, কেননা ইরার চোখের দিকে তাকিয়ে আকাশ একরকম মায়ায় পড়ে যায়। কোনো কিছু না বলে চলে আসে ওখান থেকে। ওখানে আসার পরে বস, কেমন কাটলো আপনার প্রথম দিন? অনেক ভালো কেটেছে। এখন একটা কাজ করতে হবে। কি কাজ? শুধু আমাকে এই ড্রেস চেঞ্জ করে যেতে হবে। কিন্তু কোনো বস? মেয়েরা উত্ত্যক্ত করে বেশি। ওদের মেরে ফেলেনি তো? আরে ওরা সাধারণ মেয়ে ছিল, সেই জন্য তেমন কিছু বলিনি। সে যাক গিয়ে, আমার জন্য একদম সাদাসিধে পোশাক নিয়ে আসো। এক কথায় আমার পুরো পার্সোনালিটি যেন বদলে যায়। ঠিক আছে, তাই হবে। আমি ততক্ষণ একটু সেলুন থেকে ঘুরে আসি, চুলগুলো ঠিক করে আসি। এইদিকে সেলুনে এসে পুরো চেঞ্জ করে ফেলে চুলের স্টাইল। একটু পরে এসে গোসল করে নেয়। এইদিকে আবির সব রকম পোশাক নিয়ে আসে। আবির, এত পোশাক কেন? কি রকম পোশাক পছন্দ হবে তা তো জানি না, সেজন্য আমি সব রকম পোশাক নিয়ে এসেছি। এখন এখান থেকে যেগুলো পছন্দ হবে সেগুলো আমি আপনার জন্য নিয়ে আসব। রবি কি কল করেছিল? কল তো দিয়েছি, কিন্তু ওর কথাবার্তা তেমন সুবিধার মনে হলো না আমার। কেন, কি হয়েছে হঠাৎ করে? কি হয়েছে তা তো জানি না, তবে আপনি একবার ওর সাথে কথা বলে নিলে ভালো হতো। ঠিক আছে, দাও তাহলে। নিন, কথা বলুন। আকাশ কথা বলতে থাকে। কথা বলার একটা পর্যায়ে রবি, তুই শিওর তো কি বলতেছিস? আমি শিওর আছি। এই বলে রবি কল কেটে দেয়। এবার আকাশ চুপ করে থাকতে পারেনি, সেই জন্য। আবির, আমার গাড়ি রেডি করো। একা যাবেন? হ্যাঁ, একাই যাব।
তাহলে সবটা রেডি করতেছি। 10 মিনিট পরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে চলে আসে রবির কাছে। রবি তো আকাশকে দেখে অবাক হয়ে যায়। এ কি, আপনি এখানে? অবাক হওয়ার মতো তেমন কিছু হয়নি, তোর সাথে আমার কথা আছে, তোমরা বাইরে যাও। আকাশের কথায় ওরা কেউ বাইরে যাচ্ছে না, সেই জন্য তোমাদের আমি যেতে বলেছি। তাহলে শুনবি না আমার কথা? আচ্ছা, এখানেই থাক তোরা। তা রবি, আমার সাথে হঠাৎ বেইমানি করার কারণ কি ছিল? কারণ একটাই, ডলারের জন্য। তো আমাকে বলতে পারতি, সেটা তো করিসনি। বলিনি, সেটা আমার ইচ্ছা। তোর কি একটু ভয় করে না? ভয় কেন করব? তা এখন কার সাথে কাজ করা শুরু করলি? কার সাথে আবার? জাফর ইকবালের সাথে। তুই কি জানিস না জাফর আমাদের শত্রু ছিল? জানি। এখনও আপনার শত্রু, আমরা না। ও আচ্ছা, তাই বল। তাহলে বোঝা গেল অনেক কিছুই। এবার আসতে পারেন। তোর জন্য একটা গিফট এনেছি, এই নে ধর। কি আছে এখানে? পরে খুলে দেখি সবাই মিলে। কথাটা বলে চলে আসে গাড়ির কাছে। এইদিকে রবি বাক্স খুলে দেখে একটা ওরই পুতুল, তারও রক্তে মাখা। এটা দেখে ঘাবড়ে যায়। তারপর সামনের দিকে তাকিয়ে দেখে আকাশ বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এতে রবির সাথে সাথে বাকিরা ভয় পায়। ভেবেছিলাম তোকে বুঝিয়ে বলবো, এতে তুই রাজি হয়ে যাবি, কিন্তু তুই তো রাজি হলি না। সেই জন্য তোকে মেরে ফেলা ছাড়া কোনো উপায় ছিল না আমার কাছে। সেই জন্য তোকে যে মরতে হবে। প্লিজ বস, আমাকে ছেড়ে দিন। আমি আবারও আপনার দলে আসতে প্রস্তুত। আমার দলে কোনো বেইমানির কোনো জায়গায় নেই। পুরো ম্যাগাজিনের যত বুলেট আছে সবগুলো বুলেট রবি আর ওর লোকেদের মেরে ফেলে। ওখানে ক্যামেরা ছিল, সেজন্য ওই ক্যামেরার সাথে সাথে নষ্ট করে দেয়, সাথে হার্ড ডিস্কগুলো নষ্ট করে দেয়। কেননা আকাশ যা কিছু করে না কেন, এর কোনো প্রমাণ ও রাখে না। সেই জন্য আকাশের সম্পর্কে কোনো তথ্য পুলিশ বা অন্য কারো কাছে নেই। রবিকে মেরে ওখান থেকে চলে আসে। এইদিকে জাফরের কাছে খবরটা চলে যায়। বস বস, একটা ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা? রবিকে তো কেউ বা কারা যেন মেরে ফেলেছে। কি বলছিস? কে মারলো? বস, রবি যার হয়ে কাজ করে ও মারেনি তো? ও কি করে জানবে রবি যে আমার হয়ে কাজ করে? জানার তো কথা। তাহলে একটা লোককে হারিয়ে ফেলেছি। এখন কি করবেন বস? ওরিজিনাল লোকদের এভাবে কিনতে হবে। কিন্তু ওরা কি রাজি হবে? যত বেশি ডলার দিব ওরা তত বেশি রাজি হবে। এইদিকে এদের কথা তো শুনলেন, অন্যদিকে আকাশের আন্ডারে সব লোকেদের বসেদের খবর দেয়া হয়। ওদের কোনো খবর নেবেন? কথা আছে ওদের সাথে। কি কথা থাকবে? কালকের মিটিংয়ে না হয় বলবো, সেই জন্য এই জায়গাটার পুরোটা কভার করো। ঠিক আছে, তাই করব। পরের দিন সবগুলো মাফিয়ার বস ওখানে আসে, প্রায় 20 জন হবে। তবে এই 20 জনের আন্ডারে আবার শত শত লোক কাজ করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন এবার মিটিং শুরু করি। মিটিংয়ে সবাই বসে আছে। কিছুটা পরে ওখানে আকাশ আসে। সবাই আকাশকে দেখে দাঁড়িয়ে যায়। ওখানে বসতে বসতে আকাশও সবাইকে বসার জন্য বলে, তোমাদের এখানে ডাকার একটাই কারণ হচ্ছে জাফর ইকবাল। কেননা জাফর ইকবাল রবিকে কিনে নিয়েছে, সেই জন্য আমি রবিকে মেরে ফেলেছি। রবিকে আমি অনেকবার বলেছি জাফরের সাথে কাজ না করতে, কিন্তু ও শোনেনি আমার কথা। তোমাদের কোনো অসুবিধা থাকলে তোমরা সেটা আমাকে বলবে, কিন্তু তা না করে তোমরা যদি অন্য কারো কাছে অপার খেয়ে সেখানে চলে যাও, তাহলে তোমাদের অবস্থাও কিন্তু রবির মতোই হবে। আপনারা কিন্তু জানেন জাফর আমাদের থেকে কিন্তু শক্তিশালী না, সেই জন্য ও আমাদের লোভ দেখাবে। যদি আপনারা ওই লোভে চলে যান তখন কিছু করার থাকবে না আমাদের। আকাশ আর আবিরের কথা শুনে সবাই আকাশকে বলল কেউ ধোকা দিবে না। সেই জন্য আকাশও খুশি হয় ওদের কথায়। তাহলে ওই কথাই রইল, যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে। আবির, চলো তাহলে। আজকের মিটিং শেষ করে ওরা বেরিয়ে পড়ে। এইদিকে জাফর অনেকভাবে চেষ্টা করেছে আকাশের লোকেদের কেনার জন্য, কিন্তু ওরা আকাশের ভয়ে কোনোভাবে রাজি হচ্ছে না। 2 দিন পরই আকাশ ভার্সিটিতে আসে একদম সাদাসিধেভাবে। এক কথায় এমনভাবে এসেছে যে ওই আকাশ
আর আজকের এই আকাশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ক্লাসে এসে বসে পড়ে, তখন খেয়াল করে নেহা, রিয়া, ইরা ওরা তিনজনেই এক ক্লাসে পড়ে। তবে ওরা দেখতেও চিনতে পারছে না। ক্লাস করতে থাকে, তখন স্যার একে একে পড়া ধরতে থাকে। তখন আকাশকেও দাঁড় করায়। এই ছেলে দাঁড়াও তো। আমাকে বলছেন? হ্যাঁ তোমাকে বলছি। জি স্যার, বলুন। তোমাকে তো আগে কখনো এই ক্লাসে দেখিনি। জি স্যার, আমি নতুন। তাহলে একটা কথা শুনে রাখো, আমি কিন্তু স্যার হলেও অনেক সাংঘাতিক একজন লোক। যদি মনে করো ভার্সিটিতে এসে আমার ক্লাসে যা খুশি তা করবে, এরকম কোনো কিছু কিন্তু চলবে না। আপনি নিজেকে যতটা ভয়ঙ্কর মনে করতেছেন, আমি কিন্তু তার চেয়ে বেশি ভয়ঙ্কর। কি ভাবছো এরকম করে? আপনার ভয়ঙ্কর কাহিনী শুনে তো স্যার অবাক হচ্ছি। তুমি জানো না এই ভার্সিটির বড় বড় নেতা আমার মুখের ওপর কথা বলতে ভয় পায়? কি বলেন স্যার? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোমাকে বিশ্বাস করতে হলে আমাকে কি করতে হবে বলো? স্যার, আপনি কি পড়াতে এসেছেন নাকি কাউকে বিশ্বাস করাতে এসেছেন? আরে ইরা, রাখছো কেন? তোমরা তো সবাই জানো আমি কেমন। এই ছেলেটা তো নতুন, সেজন্য জানি না, তাই ওকে বোঝাচ্ছি। স্যার এবার ক্লাস শুরু করুন। তাছাড়া এই ছেলের সাথে কথা বলে এতটা সময় নষ্ট করার কোনো মানে হয় না। ঠিক ঠিক, তাহলে এবার সবাই বোর্ডের দিকে তাকাও। এখানে কিছু হাতিয়ার ছবি দেওয়া আছে, এইগুলা তোমরা দেখতে থাকো। স্যার, এইসব জেনে আমাদের কি কাজ? এইগুলোর সম্পর্কে তোমাদের জানা দরকার। বলা তো যায় না, একটা সময়ে এসে তোমরা এই জিনিসগুলো দেখবে অথচ নামটা ঠিকমতো বলতে পারবে না, তখন তো সমস্যা। স্যার, এই বন্দুক তো অনেক অত্যাধুনিক। আমাদের সরকারি কোনো বাহিনীর কাছেও নেই এই অস্ত্র। তুমি কি করে বুঝলে? সচরাচর তো আমরা সব বাহিনীকে দেখেছি অস্ত্রসহ, কিন্তু এইগুলো আর ওদের কাছে যা আছে সেগুলোর মধ্যে পার্থক্য অনেক বেশি। তুমি কি জানো এগুলা সম্পর্কে? এদের কি কাজ? স্যার, এইসব আমি জেনে কি করব? তোমাদের কিছু কিছু কথা বলার ছিল। দেখো বর্তমানে অনেক গ্যাং বের হয়েছে, ওরা এই অস্ত্র ব্যবহার করে। সরকার থেকে বলা হয়েছে এইসব অস্ত্র যেন সবাইকে দেখানো হয়, সেটা এরকম কোনো অস্ত্র কোথাও দেখলে তা যেন সরকারকে জানানো হয়। এতক্ষণে বুঝতে পেরেছি আসল কাহিনী। কিন্তু স্যার, এইসব হাতিয়ার তো আপনি চাইলেও সরাসরি দেখার সুযোগ পাবেন না কখনো। সেজন্য কেউ যদি দেখো এই অস্ত্রগুলোর কাছে, তাহলে ছবি তুলে রাখবে, তাহলে ওই সব ছবি সরকারকে দেখাবে। ঠিক আছে স্যার, কিন্তু স্যার এর মতো একটা ছেলে আমাদের সাথে পড়বে, এটা ভাবলেই তো মনে ঘৃণা আসে। দেখো কোনো কিছু বলার নেই, এটা কারো ব্যক্তিগত পড়াশোনার জন্য বানানো হয়নি। সরি স্যার, আমি ওরকমভাবে বলতে চাইনি। আমি বলতে চেয়েছি যে এর সাথে আমরা ক্লাস করব কি করে। দেখুন, হতে পারে আমি গরিব, কিন্তু তাই বলে এরকমভাবে অপমান করতে পারেন না আমাকে। তোর মতো ছেলের আবার মান থাকবে? একদিন দেখবেন এই ছেলেকেই হয়তো আপনার পছন্দ হয়ে গিয়েছে। এরকম স্বপ্ন তুই সারা জীবন ধরে দেখতে থাক। বেশি দিন কিন্তু লাগবে না। ইরা এবার রাগ করে রুম থেকে বের হয়ে যায়। অন্যদিকে আকাশ তো বসেই আছে। এইদিকে ইরার যাওয়ার একটু পরেই ওর বান্ধবীগুলো বের হয়ে যায়। এইদিকে ক্লাসও শেষ হয়ে যায়। একটু পরে আকাশ বের হয়ে আসে। তখন ওরও সামনে আবার রবিন দাঁড়িয়ে আছে। ওর পিছনে আছে ইরা আর ওর বান্ধবীরা। ওদের দেখে বুঝতে বাকি রইল না যে এটা যে ইরাই করেছে। তবে রবিন তো এটা জানে না, কয়েকটা দিন আগে যার কাছে মার খেয়েছে আজকে সেই আকাশ ওর সামনে দাঁড়িয়ে আছে। আজকে শুধু পোশাক চেঞ্জ করে এসেছে বলে কেউ চিনতে পারছে না। ওই দাঁড়া তুই। আমাকে বলছেন? তোকেই বলছি। জি বলুন। ওদের কি বলেছিস তুই? তা জেনে আপনার কি কাজ? তুই তো বড্ড বেয়াদবি করছিস, তোকে তো একটা শিক্ষা দিতে হবে। কয়েকদিন আগেই তো একটা ছেলে আপনাকে কুকুরের মতো মেরেছে। ওই মার খেয়েও কি আপনার শিক্ষা হয়নি? তুই কি করে জানিস? আমি কি করে জানি সেটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে ওই মার খেয়েও যেখানে আপনার শিক্ষা হলো না, সেখানে বাকি কি আর বলবো। বন্ধু, এই ছেলে তো তোকে রীতিমতো অপমান করতেছে। আমি তো তাই দেখতেছি। রবিন, তুই ওকে মারতে থাক, এত কথা না বলে। ওকে মারলেই কি তুই খুশি হবি? অবশ্যই খুশি হব। তাহলে তুই শুধু দাঁড়িয়ে দেখ। আমি একটু সাইডে দাঁড়াই তাহলে। তোরা একে ধর, আমি মারতেছি। সাহস থাকলে একা এসে দেখা। আমার সাহস বরাবরই বেশি। সেই জন্য তো কুকুরের মতো দলবল নিয়ে এসেছিস আমাকে মারার জন্য। একটা কথা মনে রাখবি, বাঘ আর সিংহ কিন্তু একাই শিকার করে। কি, তুই আমাকে কুকুর বললি?
যদি নিজেকে কুকুর বলে মনে করিস তাহলে ওদের নিয়ে আয়, যদি বাঘ বলে মনে করিস তাহলে একাই লড়াই কর আমার সাথে। রবিন, ভয় পাস না। ওর এই অবস্থা দেখে মনে হয় তোর সাথে 1 মিনিট টিকবেন। এটা তো বুঝলাম। থাক, এবার মারামারি শুরু করি। তোরা কেউ এর ভিতরে আসবি না। ঠিক আছে। এইদিকে শুরু হয় রবিন আর আকাশের মধ্যে মারামারি। প্রথম দিকে আকাশ ইচ্ছে করে কয়েকটা মার খেয়ে নেয়, কেননা এতে করে রবিনও খুশি হবে, কেননা ও মনে করবে ওই সেরা। কিন্তু একটু পরেই আকাশ রবিনকে 2টা জায়গায় 2টা ঘুষি মারে। এতে রবিন ওখানেই চিত হয়ে পড়ে যায়। বাকিরা তো এটা দেখেই অবাক হয়ে যায়। তুই রবিন ভাইকে মেরেছিস, আজকে তো তোকে। এবার ওর সবগুলো বন্ধু আসে মারার জন্য। আকাশ ওদেরও মারতে থাকে। মারামারির একটা পর্যায়ে আকাশের শার্ট ছিঁড়ে যায়। এতে আকাশের জিম করা বডি দেখা যাচ্ছিল। জিম করা বডি দেখে ছেলেগুলো তো অবাক হয়ে যায়, সাথে ইরা আর ওর বান্ধবীগুলোও। এই ছেলে তো দেখি বডি বিল্ডার। ওয়াও, এত সুন্দর বডি! আমি তো দেখেই ফিদা। সত্যি এত সুন্দর বডি তো শুধু মুভিতেই দেখতে পেয়েছি, আজকে তো প্রথম দেখতেছি। দেখ, সবাই একসাথে আসবি, একসাথে 2 মিনিট সময় নিবি, এর বেশি সময় তোদের দিব না আমি। এবার ওরা একসাথে আসে, কিন্তু এবারও ইচ্ছে করে মার খায়। তবে এবার ওদের মারে না। কেন মারে না তা আপনারা জানতে পারবেন। ওদের থেকে মার খেতে থাকে, এতে ইরা তো খুশি হয়। যাক, ভালো করে মার খেয়েছে, আর মারতে হবে না। তুই খুশি হয়েছিস? অনেক খুশি। চল তাহলে এখান থেকে যাই। চল। এইদিকে আকাশ হাসপাতালে আসে, এসে ডাক্তারের সাথে দেখা করে চিকিৎসা নিতে থাকে। সন্ধ্যের দিকে আকাশ যখন ওর আস্তানায় আসে, তখন এরকম অবস্থা দেখে বাকিরা তো অবাক হয়ে যায়। এরকম অবস্থা হলো কি করে বস? ও নিয়ে ভাবতে হবে না। তা জাফর কি আমাদের কোনো লোকের সাথে কি কন্ট্যাক্ট করেছে? করেনি কোনোটা কন্ট্রাক্ট, কিন্তু আপনার এই অবস্থা। ও কিছু না, এইসব নিয়ে ভাবতে হবে না তোমাকে। কিন্তু তারপরও আপনাকে মারার সাহস পায় কে? বললাম তো, এইসব নিয়ে ভাবতে হবে না। কালকে কিছু হাতিয়ার আসবে, তুমি কয়েকজন লোককে নিয়ে হাতিয়ারগুলোকে নিয়ে আসবে। ঠিক আছে, ঠিকানা পাঠিয়ে দিন। এবার কোনো কিন্তু চেঞ্জ হবে না, আগের জায়গায় থাকবে। ঠিক আছে। এইদিকে ইরা বাসায় আসে, তখন ওর বাবা মাকে কথাগুলো বলতে থাকে। ওর মা শুনে, এটা কোন কাজ করলি তুই? কেন মা, কি করলাম আমি? কি করলি মানে? তুই তো চেয়েছিস এরকম হাবলা মার্কা ছেলে, একদম সহজ সরল একটা ছেলে। কিন্তু এটা বেশি সহজ সরল হয়ে গেল না? যত সহজ সরল হবে ততই তুই ওর ওপরে তোর কথা চালাতে পারবি। ব্যাপারটা ঠিক বুঝলাম না আম্মু। দেখ, একটা কথা চিন্তা কর, তুই যদি ওর মতো একটা হ্যাবলা ছেলেকে বিয়ে করিস, তাহলে দেখা যাবে কি তুই সবসময় ওর কথার উপরে কথা বলতে পারবি। এক কথায় ছেলেটা তোর মুখের উপরে কথা বলতে পারবে না। বুঝতে পেরেছি ব্যাপারটা। তাহলে কি ওই ছেলের সাথে আমি মেলামেশা শুরু করব? মেশার আগে এটা দেখ, ছেলেটা কেমন, মনের দিক থেকে ভালো কি না, এইগুলো আগে বের করার চেষ্টা কর। তাহলে তো ওর সাথে কথা বলতে হবে, মিশতে হবে। তাহলে পরের দিন থেকে যখন আসবে তখন কথা বলা শুরু করিস। কিন্তু মা, ওই ছেলে হ্যাবলা হলেও জিম করা বডি আছে। হ্যাবলার ছেলেরাই আজকাল জিম করে বেশি, তাহলে ওদের বডি শক্ত থাকে। তুই ওই ছেলের সাথে মোটামুটি কথা বলা শুরু করে দে। যদি ছেলেটা ভালো হয় তাহলে ওকে একদিন প্রপোজ করে নিস। ঠিক বলছো তো? যদি ছেলেটা ওইরকম হয় তাহলে অবশ্যই প্রপোজ করবি। কিন্তু ও আমার সাথে কথা বলতে চাইবে কিনা সেটাই বুঝতে পারছি না। রবিনকে দিয়ে যে আমি ওকে মার খাইয়েছি, সেই জন্যই। সমস্যা নেই, দুঃখ ভাব নিয়ে ছেলেটার সামনে যাবি আর সরি বলে দিবি। দেখবে ছেলেটা এমনিতেই তোকে মাফ করে দিয়েছে। ঠিক আছে, তাই হবে। পরের দিন আবির গাড়ি আর সাথে কিছু লোক নিয়ে বেরিয়ে পড়ে, কেননা ওদের কিছু হাতিয়ার আনতে যাওয়ার কথা ছিল, সেই জন্য আনতে যাচ্ছে। ওখানে যাওয়ার পরে বস পাঠিয়েছে হাতিয়ারগুলো দেওয়ার জন্য। ওনাকে একটা কল দিন তো। আমার মুখের কথায় কি বিশ্বাস হচ্ছে না? আমাদের বস বলে দিয়েছে যার মাল তার সাথে যেন কথা বলে, তারপরে আমরা মালগুলো ডেলিভারি করি। আবির কল দিয়ে আকাশের সাথে লোকটার কথা বলিয়ে দেয়। কথা শেষ হলে সব হাতিয়ার গাড়িতে তুলে দেয়। হাতিয়ার তো দিলে, কিন্তু বুলেট? বুলেট তো আপনার স্যারের কাছে আছে। ঠিক আছে, গেলাম তাহলে।
ওরা বের হয়ে আসতে থাকে। কিছু দূর আসার পরে ওরা খেয়াল করে সামনে কিছু পুলিশ দাঁড়িয়ে আছে। সেই জন্য আবির গাড়ি থামিয়ে কল দেয় আকাশকে। হ্যাঁ বলো। সামনে তো পুলিশ, কি করব? কতজন আছে পুলিশ? এই তো 10 জনের মতো। তোমাদের কাছে কি কোনো হাতিয়ার নেই? কিন্তু বুলেট তো নেই। প্রতিটা হাতিয়ারের হাতে বুলেট লোড করা থাকে, শুধু বাড়তি বুলেটগুলো আমাদের রাস্তা নাই। এখন কি করব? ওখান থেকে হাতিয়ারগুলো ব্যবহার করো। মেরে ফেলবো কি সবাইকে? প্রথমে ওদের সতর্ক করো, যদি না শুনতে চাই তাহলে পায়ে গুলি করো, এতেও না হলে মেরে ফেলো। কেননা এর চেয়ে বেশি সুযোগ দিলে ওরা তোমাদেরই মেরে ফেলতে চাইবে। আচ্ছা, তাই করতেছি। ওরা প্রথমে মাইকের সাহায্যে বলে, কিন্তু পুলিশগুলো কেনভাবেই শুনতেছে না। সেই জন্য বাধ্য হয়ে ওদের পায়ে গুলি করে। এতে ওরা বুঝতে পারে এরা ওদের মারতে চায় না, শুধু সরে যাওয়ার জন্য বলতেছে। সেই জন্য পুলিশগুলো সরে যায়। পরবর্তীতে ওরা হাতিয়ার নিয়ে চলে আসে, সেগুলো আস্তানায় এনে রাখা হয়। বস, এই তো হাতিয়ার কেন আনলেন? আমাদের 20 জন লোকের সাথে এইগুলো পাঠিয়ে দাও, তারা যেন এইগুলো তাদের লোকেদের ভাগ করে দেয়। যত পাওয়ারফুল অস্ত্র থাকে ততই শত্রুপক্ষ ভয় পাবে। তাহলে ওদের ডেকে পাঠাই, ওরা না হয় এসে নিয়ে যাবে। তাহলে আমাদের মিটিং রুমে নিয়ে যাও, ওখানে সবাইকে আসতে বলো, সাথে ওই ডলারগুলো ওদের ভাগ করে দাও। আচ্ছা, তাই করব। আকাশ ওর কাজ শেষ করে চলে আসে ওখান থেকে। এইদিকে 2 দিন পর আকাশ ভার্সিটিতে আসে মোটামুটি সুস্থ হয়ে। তখন ইরার সামনে এসে পড়ে। কি ব্যাপার, আপনি এখানে কেন? সরি বলার জন্য এসেছি। সরি কেন? তাও কিসের জন্য? আসলে আমার কারণেই রবীন তোমাকে মেরেছে, সেই জন্যই সরি বলতে এসেছি। আরে সরি বলতে হবে না, আরে দোস্ত আমারই। এইসব বলে লজ্জা দিবেন না। সত্যি বলছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা তাহলে বন্ধু হতে পারি? বন্ধু কেন? বন্ধু হলে তো একজন আরেকজনকে ভালোভাবে জানতে পারবো, তাই না? বন্ধুত্বের পর কোনো কিছু যেন না হয়। সত্যি বলছি, আর কোনো কিছু আসবে না এর মধ্যে। ঠিক আছে, শুধু বন্ধুত্ব। চলো আমরা তাহলে ওই দিকটাই বসি। ঠিক আছে, চলো তাহলে। ওরা ওখানে বসে কথা বলতে থাকে। ইরার তো ওর ব্যাপারে বলতে থাকে, সাথে আকাশের সম্পর্কেও জানতে থাকে। দুজনের কথা দুজনে জানার পরে, তোমার তো অনেক কষ্ট হয়েছে ছোটবেলায়। কষ্ট তো হবেই, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক সুখেই আছো। বাবা মার একমাত্র মেয়ে বলে কথা, ভালো তো আমাকে থাকতেই হবে। যাক, বুঝতে পেরেছি কথাগুলো। আচ্ছা, তুমি সিগারেট বা নেশা করো? ছি ছি, আমি এগুলো তো ছুঁয়েও দেখি না। সত্যি বলছো তো? সত্যি বলছি। তাহলে ঠিক আছে, কখনো যেন তোমাকে খেতে না দেখি। যেখানে খায় না সেখানে দেখবে কি করে? তোমার মোবাইল নাম্বারটা দিয়ে যাও, দরকার পড়লে কল দিব। ঠিক আছে, দাও তাহলে। ইরা নাম্বার নেই। ওরা ওখানে আর কিছুক্ষণ কথা বলতে থাকে। কথা বলার একটা পর্যায়ে ইরা ওখান থেকে চলে আসে। এইদিকে আকাশও চলে যায়। একটু পর ইরা ক্যান্টিনে এসে দেখে রিয়া, নিহা, রবিন ওরা নাস্তা করতেছে। সেই জন্য ওদের কাছে যায়। ব্যাপারটা কি বলতো? কোন ব্যাপারে? ওই তো ছেলেটাকে মার খাওয়াতে অনেক সাহায্য করলি, তাহলে আজকে এভাবে কথা বলার কারণ কি শুনি? তোরা বুঝবি না। প্রেমে পড়ে গিয়েছিস নাকি? ইরা ওর মতো ছেলের সাথে প্রেম করবে, তা তো শুনলেই হাসি পায়। আমার তো এখনই হাসি পাচ্ছে। তোদের হাসি দেখলে মন চাই তোদের উপরে কয়েকটা লাগিয়ে দিই। আমরা কে কি করেছি? কোনো কিছু না করার জন্যই তো বললাম। এত ছেলে থাকতে ওই ছেলেকে কেন তোর রিলেশন করতে হচ্ছে বলতো আমাকে? সেসব এখন বলা যাবে না, আর নাই বলতে চাই আমি। কিন্তু তোরা ভুলেও আকাশকে নিয়ে কোনো কিছু বলবি না। ঠিক আছে, তোর মুখের দিকে তাকিয়ে কিছু বলবো না তাহলে। কয়েকদিন পরে ইরা আকাশের সাথে একটা পার্কে এসে দেখা করে। কি ব্যাপার, এত লেট হলো কেন তোমার? আমি তো হেঁটে আসি, সেই জন্য লেট হয়। কেন, তুমি তো ট্রেনে করে আসতে পারো। ট্রেনে করে তো সব জায়গায় যাওয়া যায় না। আমরা এখন যেখানে আছি এটার আশেপাশে তো কোনো ট্রেন চলাচল করে না। এটা ঠিক বলছো, কিন্তু বাসে করে তো আসতে পারো। বাসে করে আসবো কিভাবে? ডলার তো থাকে না ঠিক মতো। এই নাও, এইগুলো তোমার কাছে রাখো। তুমি এরপর থেকে এই ডলার দিয়ে ভাড়া দিবে, তারপর আমার সাথে তুমি দেখা করবে। ঠিক আছে, কিন্তু তুমি চলবে কিভাবে? এত ফকির নয়, বুঝলে? বুঝলাম।
ওরা কথা বলতে থাকে। তখন কিছু ছেলে ওদের পাশে আসে, এসে দাঁড়িয়ে ওদের বাজে বাজে কথা বলতে থাকে। আজকাল মেয়েদের রুচি এত বাজে হয়ে গেছে, আমাদের মতো ছেলেকে রেখে এরকম একটা হ্যাবলা ছেলেকে নিয়ে বসে আছে। ব্যাপারটা কি বলতো? আপনারা কি আমাকে বলছেন? তোকেই তো বলছি। তা শোন, তোকে যে কথা বলতে এসেছি, তোর মায়ের মেয়েটাকে আমাদের হাতে তুলে দে। যত ডলার চাইবি আমরা তোকে দিয়ে দিব। দেখুন, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি করলে কি করবি তুই? আমি এখন কিছু তো করব না, কিন্তু পরবর্তীতে কি কি হবে তা তোরা ভাবতেও পারবি না। তোর কি মনে হয় তোর এই কথা শুনে আমরা ভয় পেয়ে যাব? তোরা এখন ভয় না পেলেও এমন একটা সময় পাবি, তখন দেখবি ক্ষমা চেয়েও কুল পাবি না। এই ছেলেটি কি বড্ড বেশি কথা বলে। আকাশ চলো, এখানে আর থাকা যাবে না। ইরা আকাশকে নিয়ে উঠতে যাবে, তখনই ওখানে ছেলেটা ইরার হাত ধরে যাবে। আকাশ ছেলেটির হাত ধরে ফেলে। তোর সাহস কি করে হলো আমার হাত ধরার? এই বলে আকাশকে থাপ্পড় মারতে যাবে, তখনই ওখানে সিকিউরিটি চলে আসে, যার কারণে ওরা ওখান থেকে চলে যায়। এইদিকে তোমার কি কোনো মুরুদ নেই ওদের সাথে মারামারি করার? আমি তো মারামারি পারি কিছুটা, কিন্তু এতগুলো লোকের সাথে তো পারবো না। হয়েছে হয়েছে, আর বলতে হবে না, এখন চলো বাসায় ফিরে যাই। কিছুটা পরে ইরা বাসায় চলে আসে, তবে আকাশ যায়নি। এই জন্য আবিরকে কল দেয়। আবির, কোথায় তুমি? এই তো আছি রাস্তায়। পার্ক থেকে কত দূরে হবে? এই তো 20 মিনিটের দূরে। তাড়াতাড়ি করে পার্কে আসো। জি, আসতেছি। কিছুক্ষণের ভিতরে আবির ওখানে চলে আসে, এসে আকাশকে জিজ্ঞাসা করে। আকাশ কিছু কথা বলতে থাকে, সেইগুলো শোনার পরে, আমার সাথে চলুন। হ্যাঁ চলো। আবির ওই পার্কের কন্ট্রোল রুমে আসে। ওখানে সিসিটিভি চেক করতে হবে। প্রথমে তো ওরা না করে, কিন্তু আবির ওদের কয়েকটা মার দিতেই সিসিটিভির মধ্যে ওদের ছবি দেখতে পায়। আবির, এরাই ওই ছেলেগুলো। তা কি করতে হবে ওদের? এখানে যতগুলো ছেলে আছে সবার একটা করে হাত কেটে ফেলবো। প্রথমে অনেক মারবে, যেন ওরা কষ্ট পায় অনেক বেশি। এরপর ডান হাত কেটে ফেলবে। এইটুকু অপরাধের জন্য হাত কাটা কি ঠিক হবে? তার চেয়ে বরং ওদের এমনভাবে মারবো ওরা যেন 3-4 মাস হসপিটালে থাকতে হয়। ঠিক আছে, তাই করো। ওখান থেকে ওরা চলে আসে। একটু পরে আকাশ এসে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আজকের ঘটনাগুলো ইরা ওর মাকে বলতে থাকে। সবটা শুনে, ছেলেটা দুইজনের সাথে মারামারি করতে পারে, কিন্তু এর বেশি লোকের সাথে পারে না। তেমনই কিছু আম্মু। আচ্ছা, এরপর দেখ কি হয়। আচ্ছা, দেখবো। এইদিকে আবির ওই ছেলেগুলোকে খুঁজে বের করে। আকাশ যেমনভাবে বলেছে ওদের ঠিক তেমনভাবে মারতে হবে। মারতে মারতে ওদের অজ্ঞান করে ফেলে। এরপর ওরাই আবার হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করতে থাকে। দিন পরে ওরা আবার একটা রেস্টুরেন্ট দেখা করে ওখান থেকে বের হয়। পথের মধ্যে আবারও কিছু ছেলে আজে বাজে কথা বলতে থাকে। এবারও ইরার রাগ হয় অনেক বেশি, কিন্তু আকাশ এবারও ওদের অন্যভাবে সাহায্য করতে থাকে, যদিও এইসব কিছু ইরা জানে না। একটু পরে, আচ্ছা আকাশ, একটা কথা বলো তো, কি কথা? আজকে এই পার্কে ওই ছেলেগুলো নেই কেন? সেটা তো আমি জানি না, মনে হয় আজকে ওরা আসেনি। হতেও পারে। এভাবে কয়েকটা দিন যাওয়ার পর ইরা পুরোপুরি ভাবে আকাশের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে। তবে এখনো খারাপ কোনো দিন আকাশের দেখেনি বা পাইনি। কয়েকদিন পরে ইরা ওর মায়ের সাথে আলাপ করতে থাকে। আম্মু আম্মু, কি হয়েছে বলবি তো? এভাবে চেঁচাচ্ছিস কেন? আমি কি আজকে প্রপোজ করে দেব? আকাশের সম্পর্কে খারাপ কিছু যদি নাই পেয়ে থাকিস, তাহলে প্রপোজ করে দে। তুমি যখন বলছো তাহলে কালকেই করে দিব। ওরা ভার্সিটিতে ক্লাস শেষ হলে ইরা আকাশকে নিয়ে বাগানের সাইডে আসে। ওখান থেকে একটা গোলাপ নিয়ে আকাশকে প্রপোজ করতে যাবে, তখনই ওখানে কয়েকটা ছেলে আসতে থাকে, কিন্তু ইরা বা আকাশ ওরা খেয়াল করেনি। আই লাভ ইউ আকাশ। আই লাভ ইউ টু ইরা। কথাটা শুনে ইরা তো আকাশকে জড়িয়ে ধরে রাখে। ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। কিছুক্ষণ পরে, আমাকে ছেড়ে চলে যাবে না তো? যদি যারই হতো আরো আগেই চলে যেতাম, এত দূর পর্যন্ত আসতাম না। তুমি তো জানো আমি তেমন কিছুই পারি না, তোমাকে রক্ষা করব কিভাবে?
দুজনে মিলে একটা ব্যবস্থা না হয় করে নেব। সত্যি বলছো তো? সত্যি বলছি। এইভাবে 2 থেকে 3 মাস যেতে থাকে। আকাশ, ইরা ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসতে থাকে। কিন্তু এর কিছু মাস পরেই ইরা কেমন জানি বদলে গেল। আগের মতো আকাশের সাথে নাই করে বলে নাকি মিশে সেজন্য। আচ্ছা চলো, কালকে আমরা দেখা করি। তাছাড়া কালকে আমাদের রিলেশন 1 বছর পূর্ণ হবে। ঠিক আছে, আমি চলে আসবো। পরের দিন ওরা একটা ভালো জায়গায় এসে দেখা করে। অনেক ভালোই যাচ্ছিল ওদের দিনটা, কিন্তু বিকেলবেলায় কিছু ছেলে আসে ওদের কাছে। কি ব্যাপার, এত সুন্দর পরীর সাথে এই ভূতটাকে? তোমাদের কি আর কোনো কাজ নেই নাকি? তোর সাথে থাকা মেয়েটার সাথে কাজ করার জন্য ইচ্ছে করছে। এদিকে আকাশ উঠে ছেলেটার কলার ধরে। এদিকে ইরা তো সেই প্রথম থেকেই অপমানিত হয়ে আসছে যখন থেকে আকাশের সাথে মেশা শুরু করেছে। এইদিকে ছেলেটাকে কয়েকটা ঘুষি মারলে। তুই এখানে দাঁড়া, আমি আমার লোকদের নিয়ে আসতেছি। আজকে তোর এমন হাল করব যে সারা জীবন তুই মনে করবি তোর সাথে মেয়েটা তো শুধু। এই বলে ছেলেটা চলে যায়। কথাগুলো শুনে ইরা আকাশকে অনেক আজে বাজে কথা বলতে থাকে। তোর সাথে আমি কোনো রিলেশন রাখবো না। রিলেশনের 1 বছর পূর্ণ হতে চলেছে, আর তুমি এখনই কথা বলতেছো? তোর সাথে থাকলে আমাকে এরকমভাবে অনেক অপমানিত হতে হবে। সেই জন্য তোর সাথে আজকে আমি সব সম্পর্ক ভেঙে দিলাম। এই কথা বলতে আকাশ ইরাকে জড়িয়ে ধরে। এরপর কি হয়েছে তা তো আপনারা প্রথম পর্বে পড়েছেন, সেই জন্য দ্বিতীয়বার সে কথাগুলো আর বলতে চাই না। এখানে 2 বছরের অতীত শেষ হলো। এখন অনেকে বলবে, ভাই রিলেশন হলো 1 বছর, তাহলে 2 বছরের অতীত কিভাবে শেষ করলেন? তাহলে তাদের উদ্দেশ্যে কথাটা বলি। ওদের রিলেশন ছিল 1 বছর, কিন্তু রিলেশন আগে ভার্সিটিতে দেখা সাক্ষাৎ, ঘোরাঘুরি আর বাকি রইল বন্ধুত্ব। এইসব মিলে ওদের 1 বছর কেটে যায়। আর বাকি রইল 1 বছরের রিলেশনশিপ। সব মিলে 2 বছর অতীত সমাপ্ত হলো। বর্তমান সমুদ্রের ধারে একা একা বসে আছে, সাথে এত বছরের দিনগুলো ভাবতে থাকে কি থেকে কি হয়ে গেল। এদিকে ইরা তো মায়ের কাছে আসে। তখন ইরা অনেক রেগেছিল, সেই জন্য। কি হয়েছে? এভাবে রেগে আছিস কেন? এছাড়া কি আর করব বলো? কি হয়েছে আমাকে সবটা খুলে বল। বাকিটা ওর মাকে বলতে থাকে। ওর মা সবটা শুনে। তুই তো আমাকে আগে বলিসনি এইসব কথা। ভেবেছিলাম ও আমাকে রক্ষা করতে পারবে, কিন্তু তাও পারছে না। তাই বলে ওকে এভাবে কষ্ট দেওয়া কিন্তু তোর মোটেও ঠিক হয়নি। এছাড়া কি করব বলো? কিন্তু ছেলেটা এখন কোথায়? জানি না কোথায় আছে। তুই কাল ওর সাথে দেখা করে ওর সাথে সম্পর্ক আবার ঠিক করে নিস। সেটা তো কোনোভাবেই সম্ভব না। ওর মতো ছেলের সাথে রাস্তায় বের হলে আমাকে ছেলেরা টিটকিরি মারবে, বলে এরকম একটা হ্যাবলা ছেলের সাথে আমি কি করে প্রেম করতেছি। আচ্ছা, যা বুঝিস তাই কর। ঠিক আছে, তাই হবে। এভাবে কয়েকটা দিন কেটে যায়। আকাশ আর ইরার মধ্যে কোনো যোগাযোগ হয়নি। এর কিছুটা দিন পরে। বস, আপনি কি ভার্সিটিতে যাবেন নাকি মিটিংয়ে যাবেন? আগে মিটিং শেষ করব, তাছাড়া আমি আবারও আগের লুকে ফিরে আসব, যেন ইরা কেন আমাকে কেউ যেন না চিনতে পারে। বুঝতে পেরেছি, তাহলে চলুন, আমাদের এক্ষুনি যেতে হবে। ঠিক আছে, গাড়ি বের করো। এবারের মিটিংয়ে আকাশ, আবির ওরা দুজনেই যেতে থাকে। ওদের সাথে আর কোনো লোক ছিল না। ওরা কিছুক্ষণের মধ্যে একটা মিটিংয়ে আসে, যে মিটিংয়ে আরও অনেক মাফিয়ার লোক আছে। সবাই বসে আছে। একটু পরে একজন লোক আসে সবার সামনে। আপনাদের আমি একটি কারণে এখানে ডেকে পাঠিয়েছি। কারণটা তাড়াতাড়ি করে বলুন। তোমরা নিজেদের মধ্যে যদি এইভাবে মারামারি আর লড়াই করতে থাকো, তাহলে সামনের দিকে কি হবে বুঝতে পেরেছো? আমি কি করব? ওই আকাশই তো আমার পিছনে লেগেছে। আমার কি খেয়ে কাজ নেই? বড় বড় রাঘব বলকে ছেড়ে তোর মতো পুঁটি মাছের পিছনে আমি দৌড়াদৌড়ি করব? কি তুই আমাকে পুঁটি মাছ বললি? তা হয়তো কি, তোকে তো পুঁটি মাছের মতোই লাগে, যার বড় বড় মাছের সাথে লড়াই করার কোনো যোগ্যতা নেই বললেই চলে। দেখলেন আপনার সামনে আমাকে কিভাবে অপমান করলো? একদম চুপ করে থাক, নয়তো তোকে এখানেই মেরে ফেলবো। বড় ভাই দেখলেন তো? সবই দেখছি আমি। তা আকাশ, এরকম বেয়াদব করা কিন্তু তোমার মোটেও ঠিক হয়নি। ও তো আপনাকে ঠিক মতো মানে না, সেজন্য এরকমটা করার সাহস পাচ্ছে। কথাগুলো কি ঠিক? আপনাকে মানার কোনো প্রশ্নই আসে না।
বড় ভাই হিসাবে আপনাকে সম্মান করি, সেজন্য এসেছি একটা সমঝোতা করার জন্য। কিন্তু এখানে এসে তো মনে হচ্ছে আমারই ভুল হয়েছে। কি আকাশ, তোর এত বড় সাহস! ওই গলা নামিয়ে কথা বল। তোরা দুজনেই কিন্তু ভুলে যাস না, তোদের থেকে আমার ক্ষমতা কিন্তু কোনো অংশে কম না। তোর ক্ষমতা বেশি সেটা আমরা দুজনই জানি, তাই বলে তুই এরকম করবি সেটা তো একেবারে ঠিক না। তাহলে কি করব? তোমরা দুজন যে এক হয়ে আমার পিছনে লেগেছো, তোমরা কি মনে করো এইসব খোঁজ খবর আমি রাখি না? কি বলতে চাইছিস তুই? অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন কোনো কিছু বলার মুড নেই। এরপর থেকে এরকম ফালতু কোনো মিটিংয়ে আমাকে ডাকবেন না। যদি আপনি ওর সাথে মিশে যান তাহলে মনে রাখবেন, আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে আমি কিন্তু 1 মিনিটও ভাববো না। কি রে, তোর এত বড় কথা! কথার তো এখনো কিছুই বলিনি, সেই জন্য ওর সঙ্গে দেওয়ার কোনো চেষ্টাই করছি না। তুই তাহলে এখন আসতে পারিস। আকাশ ওখান থেকে চলে তো আসে, আসার আগে ওখানে একটা অডিও ডিভাইস রেখে আসে লুকিয়ে, যেন আকাশ যাওয়ার পরে রানা আর জাফর ইকবাল কি কি কথা বলে তা যেন সবটা শুনতে পারে। এইদিকে ওরা এসে গাড়িতে বসে। গাড়ি কিছু দূর নিয়ে এসে থামিয়ে রাখে। গাড়ি কেন থামালেন? আগে কিছু খেয়ে নেই। খাবারের নাম করে ওরা একটা রেস্টুরেন্টে এসে খেতে থাকে। এর ভেতরে রানা আর জাফরের কথাগুলো আকাশ শুনতে থাকে। ওদের মধ্যে কি কথা হচ্ছে তা আপনাদের এখন শোনায়। এইদিকে আকাশ কিন্তু অনেক বেড়েছে, ওরে বাড়া কিন্তু বন্ধ করতে হবে। কিন্তু আমরা দুজন যদি এক হয়ে যাই তাহলে যে কোনো মুহূর্তে ওকে শেষ করতেও পারবো না, কেননা আমাদের দুজনের থেকে ও বেশি শক্তিশালী। সেটা তো আমিও জানি, কিন্তু এভাবে চুপ করে তো বসে থাকা যায় না। সেটা তো ও জানি, কিন্তু এই জন্য তো আমাদের কারো সাহায্য লাগবে। এরকম একটা কাজে কে করবে সাহায্য? সাহায্য করার মতো একজন লোক তো আছে। নাম কি তার? ওর নাম ডেভিড, অনেক শক্তিশালী। ওনার জায়গা পুলিশ থেকে শুরু করে সবাই ওনাকে ভয় পায়। তাহলে ওনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করো। ঠিক আছে, আমি যোগাযোগ করে তোমাকেও নিয়ে যাব ওখানে। ঠিক আছে, তাই হবে। এখন তাহলে আমরা যে যার মতো চলে যাই। আমাদের এই কথাগুলো আকাশ যেন কোনোভাবে জানতে না পারে। আরে পাগল নাকি, ও জানবে। ওকে তো এই ব্যাপারে কোনো কিছুই বলবো না। চলি তাহলে, ভালো থাকিস। এই বলে জাফর বের হয় ওখান থেকে। অন্যদিকে ততক্ষণে আকাশ খাবার খেতে সবটা শুনতে পায়। ওরা কি কি বলেছে সবটা শুনতে পায়। কিছুক্ষণ পরে, আবির চল এবার যাওয়া যাক। জি চলুন। গাড়িতে উঠে বসে। আবির ড্রাইভ করতেছে, আকাশ সামনে ওর সাথে বসে আছে। কয়েক ঘন্টার মধ্যে ওরা চলে আসে ওদের আস্তানায়। আবির, একটা কাজ করতে হবে। কি কাজ? ডেভিলকে আর কোথায় থাকে ওর ব্যাপারে খোঁজ নাও তো। তবে ও কিন্তু আশেপাশে থাকে না। বুঝতে পেরেছি, আমি দেখি খোঁজ নিয়ে। ঠিক আছে, তবে কাল রাতে আমরা একটা অপারেশন আছে, সেই জন্য লোকেদের রেডি থাকতে বলো। কোন জায়গায় হবে অপারেশন? বেশি কিছু না তেমন। এরপর একটা জায়গায় নাম বলে, ওখানে কি জন্য যাবে সেইগুলোও বলতে থাকে। তা শোনার পরে, আরে এটা নিয়ে তো এত টেনশন নেওয়ার কিছু নেই। এখান থেকে কোনো লোক নিতে হবে না। আমি আমাদের গ্যাংয়ের মধ্যে এই অ্যাড্রেস দিয়ে দিব। ওখানে আশেপাশে আমাদের কোনো গ্যাং থাকলে তারা আমাদের সাথে যোগাযোগ করবে। এতে ওদের নিয়ে আমরা ওখানটায় যেতে পারবো। তাহলে ওটাই করো। তবে আমরা যাদের উপর আক্রমণ করব এরা ওদের সাথে পারবে কি না সেটাই তো বড় সমস্যা। সমস্যা নেই, আমি বলে দেব কিভাবে কি করতে হবে, তাহলে ওরা ওইভাবে লোক রেডি করবে। ঠিক আছে, তাই করো। এদিকে আবির সব জায়গায় এই ঠিকানা দিয়ে দেয়। 1 ঘন্টা পরে আকাশের 2 জন লোক ওই জায়গায় আশেপাশে আছে। তোমরা দুজনেই তোমাদের লোকজনকে সাথে নিয়ে এই জায়গায় আসবে। এরপর আমি বলে দিব কিভাবে কি করতে হবে। ওদের সাথে কথা শেষ করে চলে আসে ওখান থেকে। সকালে আকাশ আজকে আবার ভার্সিটিতে আসে, তবে ওর আগের স্টাইলে। মানে প্রথম যখন ভার্সিটিতে এসেছিল যেভাবে, ঠিক সেভাবেই এসেছে। এইদিকে ইরা, নেহা আর রিয়াদ বসে আছে। ওরা দুজনে ইরার সাথে কথা বলতে থাকে। আচ্ছা তুই কাজটা কি ঠিক করেছিস? ভুল তো কিছু করিনি। ভুল করেছিস অনেক বেশি। তুই তো জেনে শুনেই আকাশের সাথে প্রেম করেছিস। তুই জানিস ও তেমন একটা মারামারিও পারে না। তাছাড়া আকাশ তো কোনো বড় কেউ না যে দুজনে বেশি লোকের সাথে মারামারি করতে পারবে।
কিন্তু আমাকে কেউ অপমান করলে ও সেটার প্রতিবাদ পর্যন্ত করতে পারে না। দেখ, আমি যা মনে করি তুই কিন্তু কাজটা মোটেও ঠিক করিসনি। দেখো, যা হওয়ার হয়েছে। এবার আমি এমন একজনকে খুঁজে নেব যে কিনা আমাকে সব বিপদ থেকে রক্ষা করতে পারবে। ঠিক আছে, খুঁজে দেখ এরকম ছেলে। তবে আমার মতো মনে হচ্ছে এরকম হলে তুই কোনো বড় মাফিয়া দেখে বিয়েটা করে নে, তাহলে কিন্তু তোর জন্য ভালো হবে। শেষমেশ মাফিয়া লোক। তুই যেমনটা চাচ্ছিস তেমনটা তো ওদের মতো লোকরাই পারে। এটা মোটেও সম্ভব না, ওরা অনেক ভয়ঙ্কর হয়। আচ্ছা, আমি দেখি আকাশের সাথে কখনো দেখা হয় কিনা। তুই ওকে একটা কল দিয়ে জিজ্ঞেস তো করে নে। ওর নাম্বার বন্ধ করে রেখেছে ওই দিন থেকে। ও আচ্ছা, তাই বল। ওর কথা বলার মধ্যে দিয়ে ভার্সিটিতে একটা গাড়ি এসে ঢুকে সবগুলো মেয়েই তাকিয়ে আছে ওই গাড়ির দিকে। কারোর তো ঠিক মতো চোখই সরছে না। তবে আপনাদের আরেকটা কথা বলে রাখি, এই গাড়ি কিন্তু বুলেট প্রুফ, সেজন্য বাকিটা আপনাদের আর বুঝতে হবে না। একটু পরে গাড়ি থেকে নেমে যায়। সবাই তো আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের এমন নতুন লুকে কেউ ওকে চিনতে পারছে না। সবাই শুধু হাঁ করে তাকিয়ে আছে। কারোর সাথে কোনো কথা না বলে প্রথমে ক্যান্টিনে আসে। এদিকে ওকে ফলো করতে করতে কিছু মেয়েও সেই দিকে যেতে থাকে, যেমনটা ইরা আর ওর বান্ধবীগুলোও এসেছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনাকে তো ঠিক চিনলাম না। আমি নিহা রহমান। আমি পারভেজ হোসেন। অনেক সুন্দর তো আপনার নামটা। আপনার নামটাও কিন্তু অনেক সুন্দর। পরিচয় করিয়ে দিই, ও আমার বান্ধবী রিয়া আর ও হচ্ছে ইরা। তা উনি অন্যদিকে তাকিয়ে আছে কেন? ও এরকমই, অপরিচিত কারোর সাথে কথা বলতে চায় না। ও আচ্ছা, তাই বলুন। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। কোনো ব্যাপার না। তা নাস্তা করি নেই আমি, আপনারাও বসুন, একসাথে নাস্তা শুরু করি। ও শিওর। ওরা নাস্তা করতে থাকে। তবে ইরা এখনো আকাশের দিকে তাকাচ্ছে না, বাহিরের দিকে তাকিয়ে আছে। সেই জন্য আকাশও তেমন কোনো কথাই বলছে না। একটু পরে, তাহলে চলুন এখান থেকে যাওয়া যাক। কোথায় যাব আমরা? আশেপাশে কোথায় এসে ঘুরে আসি। তোরা গেলে যে আমি যেতে পারবো না। আজকে তাহলে থাক, আমরা অন্য একদিন না হয় যাবো। ঠিক আছে, তাই হবে। এই বলে ওরা যে যার মতো চলে যায়। সন্ধ্যের দিকে আবিরের কাছে আসে। আবির, কোনো সন্ধান কি পেয়েছো? পেয়েছি তো। আর তুমি কি? আমি ওদের ওই ঠিকানায় আসতে বলেছি, ওরা আমাদের জন্য ওখানে অপেক্ষা করবে। ঠিক আছে, চলো তাহলে। জি চলুন তাহলে। ওরা ওখান থেকে বের হয়ে পড়ে। কিছুক্ষণ পরে ওরা যে জায়গায় চলে আসে, এইদিকে ওখানে থাকা লোকগুলো হচ্ছে। শুনলাম আমাদের বস নাকি আজকে আসবে। আমিও তো তাই শুনলাম। আমরা তো ওনাকে আগে কখনো দেখিনি। আমিও, কিন্তু ওনাকে চিনব কিভাবে? উনি আমাদের চিনে। উনি এসে না হয় জিজ্ঞেস করে দিব। তাহলে অপেক্ষা করতে থাকি, কি বলিস? আচ্ছা, সেটাই করি তাহলে। ঠিক আছে। ওরা অপেক্ষা করার কিছুক্ষণের মধ্যে আকাশ আবির ওখানে চলে আসে। এইদিকে আবির গাড়ি থেকে নেমে ওদের সাথে কথা বলতে থাকে। বস কেমন আছেন? বড় বাস কি এসেছে? উনি গাড়িতে আছে। এত বছর ধরে ওনার সাথে কাজ করেছি, কিন্তু এখন পর্যন্ত ওনাকে দেখতেও পারিনি। চিন্তা করো না, আজকে দেখবে। আমরা যেখানে যাচ্ছি সেখানে কি করতে হবে তোমাদের তো আগেই একবার বলেছি। বসকে একটু নামতে বলুন, আমরা একটু চোখের দেখা দেখে ওনাকে। ঠিক আছে। আবির গাড়ির কাছে এসে দরজা খুলে দেয়। ভিতর থেকে একটা স্যুট পরা লোক বের হয়। দেখতেই অনেক ভয়ঙ্কর লাগে। তাছাড়া মাফিয়া লোকেদের বস বলে কথা, একটু তো ভয়ঙ্কর হবেই। গাড়ি থেকে নামার পরে বাবু আর শাকিল সালাম দিয়ে পরিচিত হয়ে নেয়। এবার তাহলে যাওয়া যাক। জি স্যার, চলুন। তোমাদের আরো কোনো হাতিয়ার কি লাগবে? না বস, আমাদের সবার কাছেই কিন্তু হাতিয়ার আছে। ঠিক আছে, চলো তাহলে। এবার এরা এখান থেকে বেরিয়ে পড়ে ওই জায়গার উদ্দেশ্যে যেখানে ওরা আজকে অপারেশন করতে যাবে। ওই জায়গার আশেপাশে এসে দাঁড়ায়। বস এখন কি করব? আমি আগে যাই, তোমরা একটু পরে আসো। মানে আমি ফায়ার করার সাথে সাথেই তোমরা ভিতরে চলে আসবে। কিন্তু কোনো কারণে যদি আপনি ফায়ার করার মতো অবস্থায় না থাকেন তখন কি করব? এই টিকার চাপ দিব। বুঝতে পেরেছি। এরপর আকাশ ভিতরে আসে। এসে কিছু লোককে দেখতে পায়। কেউ বসে আছে, কেউ শুয়ে আছে, কেউ বন্দুক তেল দিচ্ছে। ওরা আকাশকে দেখে। ওই, কে তুই? আমি কে সেটা তো না জানলেও চলবে, তুই বরং তোর বসকে নিয়ে আয়। কিন্তু বস তো ভিতরে কাজ করতেছে। তোমার বস তো মেয়েদের সাথেই শুয়ে থাকে সারাক্ষণ, এখনো কি তাই করে?
তুই কি করে জানিস সেটা আগে আমাকে বল। বললাম তো, তোর স্যারকে ডেকে আন। প্রয়োজন না বললে তো আমি নিয়ে আসবো না। তোরা এখানে আসছিস কতজন? এই তো বাইরে আছি 10 জন, ভিতরে আরও 20-25 জনের মতো। কিন্তু তুই এই সব কেন জিজ্ঞেস করছিস? 1 মিনিট অপেক্ষা কর। কোমর থেকে পিস্তল বের করেই বাকি 9 জনকে মেরে ফেলে চোখের পলকেই। শুধু ওই লোকটাকেই বাঁচিয়ে রাখে। এদিকে আবির বাকিদের এনে দেখে বাহিরে সবাই মারা গেছে। এটা কি বস, আমাদের তো কোনো সুযোগও দিলেন না। তোমাদের তো বলেছি গুলির শব্দ শুনলে চলে আসবে। আমরা তো ওটাই করেছি, 1 মিনিট হয়েছে মাত্র, এর ভিতরে সবাইকে কাজ করে দিলেন, কিন্তু এটাকে কেন বাঁচিয়ে রেখেছেন? ওর মাধ্যমেই তো ভিতরে ঢুকবো, সেই জন্য ওকে বাঁচিয়ে রেখেছি। সে যাক গিয়ে সেসব কথা। ও এখন আমাদের ভিতরে নিয়ে যাবে। কিরে, যাবি না ভিতরে নিয়ে? যদি আমাকে ছেড়ে দেন আমি নিয়ে যাব। ঠিক আছে, ছেড়ে দেব। এবার বল, ভিতরে ঠিক কি কি আছে, আর ওখানে ঠিক কি কি হতো? ওখানে সিঁড়ি দিয়ে নেমে বাম দিকে যাবেন, ওখানে দরজা দিয়ে নিচে যাবেন, তারপর ওখানে একটা দরজার ভিতর বন্দুক থাকে, পরেরটাই বোম, আর পরেরটাই মেয়ে আছে। ওখানে একটা রুম দেখবেন সবচেয়ে আলাদা, ওটাতেই আমাদের বসকে পাবেন। কিছু লোক আছে পিস্তল রাখার রুমে, আবার কিছু লোক বোম রাখার রুমে, আবার কিছু আছে মেয়েগুলোর রুমে। সিঁড়ি দিয়ে নামার সময় 3 জনকে দেখতে পারবেন। তারপর ওই দরজাগুলোর সামনে 2 জন করে লোক দেখতে পাবেন। যেভাবে বলছিস তা ঠিক বলছিস তো? সত্যি বলছি আমি। তোর কাছে মোবাইল বা অন্য কোনো কিছু কি আছে? মোবাইল ছাড়া আর কিছু নেই। ঠিক আছে, ছেড়ে দিলাম তোকে, মোবাইলটা দিয়ে যা। তবে একটা কথা, যদি ভিতরে কোনোভাবে খবর দিছ তাহলে কিন্তু ভালো হবে না। সত্যি বলছি আমি, কাউকে কিছু বলবো না। তাহলে এখন পালিয়ে যায় এখান থেকে। লোকটা এখান থেকে যায়। এরপর আকাশ একটা বন্দুক নেয়, যেটার মধ্যে 20টার মতো বুলেট ধরে। এর বাড়তি বুলেট ভর্তি ম্যাগাজিন নিয়ে নেয়। আমরা কি আসবো? তোমরা আসো পিছন দিয়ে। এবার সিঁড়ি দিয়ে নিচে নেমে 3 জনকে দেখতে পাই। ওদের ওখানেই মেরে ফেলে। তারপর যায় সামনের দিকে, দরজা খুলে আরো 6 জনকে দেখতে পাই। ওদের মেরে ফেলে, কিন্তু গুলির শব্দ শুনে বাকিটাও প্রস্তুত হয়ে যায়। এবার আমরা কি করব? তোমরা পিছনে থাকো, যাকে পাও মারতে থাকে। সাথে পিস্তল, বোমা আর মেয়েগুলোকে সাবধানে ওখান থেকে বের করবে। কিন্তু বস, আপনি কি করবে? আমি ততক্ষণে ওদের বসের সাথে দেখা করে আসি। ঠিক আছে বস। এদিকে আকাশ ওদের বসের রুমে যেতে থাকে, অন্যদিকে বাকি সবটা আবির আর বাকিরা দেখতে থাকে। একটু পরেই ওদের বসের রুমে আসে। এসে দেখে বেটা ঘুমাচ্ছে মেয়ে নিয়ে, সেই জন্য গুলি করে আগে লোকটাকে মেরে ফেলে। তারপর, তোমাদের আর কোনো ভয় নেই, এবার নিজেকে ঠিক করে বের হও তাড়াতাড়ি করে। মেয়েটি কিছুক্ষণের ভিতরে রেডি হয়ে নেয়। এইদিকে বাকি মেয়েগুলো আর বন্দুক বোমাগুলো ওরা নিজেদের গাড়িতে তুলে নেয়। এই জায়গাটা এইভাবে খোলা মেলা ছেড়ে দেওয়া চলবে না, এইটাকে কিছু একটা তো করতে হবে। কি করবেন? বোমাগুলো দাও তো। বোমাগুলো নিয়ে ওরা ঘরের ভিতরে লাগিয়ে দেয়। এরপর বাইরে ট্রিগার নিয়ে চলে যায়। বাবু, শাকিল, তোমরা এই বন্দুকগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিও। তার সাথে এই মেয়েগুলোর নাম ঠিকানা লেখা হয়ে গেলে যাকে যেভাবে সুবিধা হবে তাকে সেভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। সেই জন্য তোমরা এখানে আসো। কিন্তু স্যার, আপনি এখান থেকে কি করবেন? তোমাদের যেতে বলেছি, তোমরা যাও। আমি আবিরকে নিয়ে এখানে কাজ আছে, আগে জায়গাটা পুরোটা উড়িয়ে দিব। বস, চলি তাহলে। অনেক ভালো লাগলো আপনার সাথে দেখা হয়ে। ওরা দুজন সবটা নিয়ে চলে যায়। আবির আকাশ আশেপাশে দেখতে থাকে। যদি কোনো কারণে বোমাগুলো ফাটায় তাহলে আশেপাশে কোনো ক্ষতি করবে কি সেটাই দেখতে থাকে। সবটা দেখার পরে, কোনো ক্ষতির কারণ তো দেখছি না। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। ঠিক আছে, চলুন। গাড়ি দিয়ে একটু দূরে এসে ট্রিগার চেপে পুরো জায়গাটা উড়িয়ে দেয়। এরপর চলে আসে ওখান থেকে। অন্যদিকে ডেভিলের কাছে কল চলে আসে। কি বলছিস? আমি ঠিকই বলছি। ওদের এত বড় সাহস কি করে ওরা আমার সাথে এরকমটা করার? কিন্তু বস, কে করেছে এরকমটা তা তো আমরা জানি না। ঠিক আছে, তোমরা সাবধানে থাকো, আমি খবর নিচ্ছি। এদিকে ডেভিল রানা আর জাফরের সাথে কথা বলতে থাকে। বিশ্বাস করুন, আমি এমনটা করিনি। আপনার সাথে পাঙ্গা নেওয়ার সাহস আমরা পাবো কি করে বলুন? তোরা যে সত্যি বলছিস তবে আমি বিশ্বাস করবো কি করে?
আমি যে নিজের আস্তানায় ছিলাম, তার সিসিটিভি ফুটেজ আমি আপনাকে দেখাতে পারবো। আমিও পারবো। তোরা যদি এই কাজটা না করিস তাহলে আর কার এত বড় সাহস হবে? একজন লোক আসছে। কে সে ব্যক্তি? আকাশ নামে কাউকে কি চেনেন মাফিয়ার জগতে? এই নামে তো চিনি না কাউকে। এটা কি নতুন কোনো দল? নতুন না, ও সবার থেকে পুরনো মাফিয়া, সাথে অনেক শক্তিশালী আর সাহসীও। তাহলে তো ওর সাথে একবার মোকাবিলা করতে হবে। কিন্তু ওর সাথে একা তো পারবে না। কেন পারবো না? ওর আন্ডারে অনেক লোক কাজ করে, তার উপর ও অনেক পাওয়ারফুল লোক। তোরা শুধু ওর ঠিক না বল, আমি লোক পাঠাচ্ছি, ওরাই দেখবি ওকে শেষ করে চলে আসবে। কি বলে? তা কতজন লোক পাঠাবেন? 15 জন পাঠালে কি চলবে? 20 জন লোক ওর কিছুই করতে পারবে না। তাহলে কি করতে হবে? মোটামুটি 40 জনের একটি টিম পাঠান, তাহলে কিছু একটা রেজাল্ট তো আসবে। ঠিক আছে, তোমরা ওর ঠিকানা জোগাড় করে আমাকে জানাও। আমি ওর ভিতরে লোকদের তৈরি করে নিচ্ছি। ওদের তোমাদের কাছে একদিন রাখার ব্যবস্থা করে নিও। ওটা নিয়ে কোনো চিন্তা করবে না। ঠিক আছে, তাই যেন হয়। এইদিকে এদের কথাগুলো শুনলেন। এবার দেখি আকাশ কি করে। বস, এখন তাহলে কি করবেন? আমাদের লোকেদের সতর্ক আর তৈরি থাকতে বলবে। কেন বস, কোনো বিপদ হবে কি? আমরা যেখানে হামলা করছি ওদের বস তো বসে থাকবে না, যে কোনোভাবে আমাদের ঠিকানা জোগাড় করবে, তারপর কিছু একটা তো করে নিবেই। সেই জন্য সাবধানে থাকবে, বুঝলে? জি বস, বুঝতে পেরেছি। এইদিকে ডেভিল ওর লোকেদের পাঠিয়ে দেয়। ওরা রানা আর জাফরের কাছে ভাগ হয়ে থেকে যায়। পরের দিন আমি খবর পেয়েছি আকাশ আস্তানায় নেই। তাহলে কোথায়? কোনো এক ভার্সিটিতে ওকে দেখা গেছে। তাহলে ও তো একাই আছে, আমরা 5-6 জন গেলেই তো হয়। এটা ভুল করবেন না, তোমরা সবাই যাবে। ঠিক আছে। একদিন পরে আকাশ আবারও ভার্সিটিতে আসার জন্য রেডি হয়। তখন তা আজকে হয়তো আপনার উপরে হামলা হতে পারে। তুমি কি শিওর হচ্ছ? আমাদের লোক বলেছে কিছু লোক নাকি শহরে ঢুকেছে, কিছু লোক তো আপনাকে খুঁজতেছে। বাহ, এত দূরে চলে এসেছ। সেজন্য আপনাকে সাবধানে থাকতে হবে, কোনোভাবেই একা থাকা যাবে না। কিন্তু ভার্সিটিতে তো তোমাকে একাই থাকতে হবে। একটা কাজ করো, আমি ওখানে যাওয়ার পরে তুমি আমাদের 10 থেকে 15 জন পাঠিয়ে দিও। ওদের বলবে আমি যখন ইশারা দিব তখনই যেন ওরা হামলা করে। ঠিক আছে, আমি সবটাই বলে দিব। ঠিক আছে। এইদিকে ভার্সিটিতে ওখানে এসে ক্লাস করতে থাকে। ওখান থেকে বের হলেই বেশিরভাগ মেয়ে আকাশকে ঘিরে দাঁড়ায় ছবি আর ওর সাথে কথা বলার জন্য, কিন্তু ওদের কাউকে তো কোনোভাবে পাত্তাই দিচ্ছে না। তখনই কি ব্যাপার বলতো? কোন ব্যাপারে কথা বলছিস? সেটা সবেমাত্র 2 দিন হলো না ভার্সিটিতে এসেছে, এরই মধ্যে মেয়েরা তো ওকে ঝেঁকে বসেছে। ছেলেটা তো লম্বা আর জিম করা বডি, দেখতে তো মোটেও খারাপ না। সেটা তো ঠিক, কিন্তু ওর মতো বডি আর হাইট তো আকাশেরও ছিল। তাহলে ছেড়ে দিলি কেন? তোরা তো জানিস কেন ছেড়ে দিয়েছি ওকে। আমি বুঝতে পারছি সেটা, কিন্তু আকাশ যতটা চুপচাপ ছিল এই ছেলে ঠিক তার উল্টা। তাছাড়া আকাশের সাথে এর মুখটাও কেমন জানি একটু একটু মিলে যাচ্ছে। পৃথিবীতে এত মানুষ আছে, একটু আধটু মিলে যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো এখন কি করবি? চল ওর সাথে কথা বলি। ও কি কথা বলবে আমাদের সাথে? বলতে তো ওকে হবেই। তাহলে চল ট্রাই করি। আগে এই ভিড় তো কমে যাক। তাহলে একটু সাইডে এসে দাঁড়াই। কিছুক্ষণ পর মোটামুটি আকাশ ওখান থেকে বের হয়ে আসে। সেই জন্য ওরা আকাশের পাশে এসে দাঁড়ায়। কি ব্যাপার, তোমরা এখানে কেন? এসেছি তোমার সাথে একটু কথা বলার জন্য। আমার সাথে তোমাদের কি কথা থাকতে পারে? থাকতে পারে অনেক কিছুই, তা আমরা অন্য কোথাও এসে কথা বলতে পারি। অন্য কোথাও বলতে? আপাতত সমুদ্রের ধারে। ঠিক আছে, চলো। ওদের নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশকে ফলো করতে করতে ডেভিলের লোকেরা তো আসতে থাকে, সাথে আকাশের লোকেরাও। কিছুক্ষণ পরে ওরা সমুদ্রের ধারে আসে। ওরা নেমে যায়। ওরা 3 জন একটা দোকানে আসে। এইদিকে ডেভিলের লোকেরা গাড়ি থেকে নেমে গুলি করতে থাকে। আচমকা গুলির শব্দ শুনতে পেয়ে ওরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকে। ঠিক তখনই ওখানে কয়েকজন লোক মারা যায়। এইদিকে আকাশ ওদের 3 জনকে একটা জায়গায় লুকিয়ে নেয়। ওরা আমাদের কেন মারতে চায়? ওরা কি তোমাদের মারার জন্য এসেছে নাকি? আমাকে মারতে এসেছে মনে হচ্ছে। তোমাকে কেন মারবে? রবিনের সাথে আমার ঝগড়া হয়েছে, সেই জন্য ও আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য ওর বাবাকে বলে আমাকে মারতে চায়। যাক, বাঁচলাম। প্লিজ আমাকে বাঁচাও, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। এখান থেকে বের হও না,
আমি ওদের দেখতেছি। ওখান থেকে বের হয়ে এবার আকাশ ও লোকেদের নিয়ে এক এক করে ডেভিলের লোকেদের মারতে থাকে। প্রায় 20 মিনিট হয়ে গেল। আকাশের দলের 5 জন মারা যায়, কিন্তু ডেভিলের দলের 30 জনকে মেরে ফেলে। আমরা তো পারবো না ওদের সাথে। এখান থেকে পালিয়ে যাব কি না? বসকে একটা কল করি। হ্যালো বস। কি হয়েছে? ওই ভেটা মরেছে কি? এই লোকটা তো মরেনি, কিন্তু আমাদের 30 জন মারা গেছে। এখন যদি আমরা কি? এখান থেকে পালিয়ে যেতে হবে, নয়তো বাকি 10 জনও মারা যাবে। তাহলে পালিয়ে যাও ওখান থেকে। এইদিকে সবটা তো পালিয়ে যায়। তখন আকাশ ইশারা করলে আকাশের বাকি 10 জন মিলে বাকি মৃত 5 জনকে নিয়ে ওখান থেকে চলে যায়। ওরা যাওয়ার পরে ইরা, রিয়া, নিহা ওরা বের হয়। ওরা কি চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। সত্যি আপনি যদি না থাকতেন আজকে আমার যে কি হতো। দেখুন, কখন কাকে কোন কাজে লাগাতে তো বলা যায় না। আপনি তো অনেক বড় উপকার করলেন আমার, কিন্তু ওদের সাথে আপনি একা কি করে পারলেন? সে অনেক কাহিনী, পরে একটা সময়ে বলবো। তা এখান থেকে চলুন এখন। কিছু মনে না করলে আমাকে কি আপনি বাসায় পৌঁছে দিতে পারবেন? কিন্তু আমাকে তো। প্লিজ না করবেন না, আমাকে যে যেতে হবে। ঠিক আছে, চলুন তাহলে। ওখান থেকে ইরাকে নিয়ে বের হয়, ওর বাড়িতে দিয়ে আসে। ইরা অনেকবার বলেছে ভেতরে আসার জন্য, কিন্তু আকাশ আসেনি। চলে আসে ওখান থেকে। একটু পরে চলে আসে, ওর রাস্তা নাই। বস, আমাদের জানি আমি। ওদের পরিবারে কেউ কি আছে? ওদের 5 জনের পরিবার কেউ নেই। এক কথায় ওরা এতিম। তাছাড়া আমারও পরিবার কেউ নেই। আমারও তো সেম। আচ্ছা, ওদের দাফনের ব্যবস্থা করো। আমি এই ডেভিলের একটা ব্যবস্থা এবার আমাকে করতে হবে মনে হচ্ছে। ডেভিল হঠাৎ করে আমাদের উপরে এভাবে অ্যাটাক করবে, এটা তো তেমন একটা বুঝে উঠতে পারলাম না। ওদের পেছন থেকে কেউ একজন কল কাঠি নাড়তেছে। কে হতে পারে? রানা আর জাফর হবে। ওরা কিভাবে হতে পারে? ওরা এই কারণে হতে পারে, কেননা ওরা যে এখানে এসেছে, এসেই তো ওরা হামলা করেনি, কোথাও তো ওরা ঠাঁই নিয়েছে। সেই জন্য আমার তো সন্দেহ হচ্ছে ওরা কোনভাবে। তাহলে তো বোঝা যায় ওরা 3 জন এক হয়ে গেছে। আমারও তাই মনে হয়। একটা কাজ করো, আমাদের সব লোকেদের অ্যালার্ট করে দাও। আমি ওদের নিয়ে যে কোনো মুহূর্তে লড়াই করার জন্য বের হয়ে পড়ব। ঠিক আছে। এইদিকে ইরা তো আজকের ঘটনাগুলো ভুলতে পারছে না। তখনই ওর মা চলে আসে। কি ভাবছিস তুই? তাহলে ছেলেটাকে তোর পছন্দের কথা বলে দে। কিন্তু ও কি আমাকে গ্রহণ করবে? তুই আগে বলে দেখ কি হয়। ঠিক, আমিও বলে দেখবো। পরের দিন আকাশ ভার্সিটিতে আসলে ইরা আকাশকে ডাক দিয়ে একটু সাইডে নিয়ে আসে। এখানে কেন আনলেন? কথা ছিল আপনার সাথে। কি কথা বলুন? আমি তোমাকে ভালোবাসি। আপনি ফান করছেন না তো? ফান কেন করব? তাহলে হঠাৎ করে ভালোবাসেন, এটা ভেবে অবাক হচ্ছি আর কি। আসলে আমি যেমন ছেলে চেয়েছি ঠিক তুমি তেমনই একজন, কিরকম ছেলে চেয়েছো? যে অন্যায়ের প্রতিবাদ করবে, আমাকে রক্ষা করতে পারবে সকল বিপদ থেকে। আমি ঠিক যেরকম চেয়েছি তুমি ঠিক সেই রকমই। কিন্তু 2 থেকে 3 দিনের পরিচয়ে কি ভালোবাসা ঠিক হবে? আমি এত কিছু বুঝি না। আমি বিয়ে করলে তোমাকেই করব। আমার সম্পর্কে তো কোনো কিছুই জানো না এখনো। কি করি আমি? পরিবারে কে কে আছে? এইসব আমার জানার কোনো দরকার নেই। তোমাকে যতটুকু দেখেছি চিনেছি ততটুকু আমার জন্য ঠিক আছে। যদি তোমার কোনো অসুবিধা না থাকে তাহলে আমারও কোনো অসুবিধা নেই। এই তো ভালো ছেলে, এবার আমাকে প্রপোজ করো। আই লাভ ইউ ইরা। আই লাভ ইউ টু পারভেজ। এরপর বাকিদের মতোই ইরা আকাশকে জড়িয়ে ধরে। এরপর ওরা কোথাও চলে আসে ঘোরার জন্য। এইদিকে কি তোরা 40 জন মিলে ওদের সাথে পারলি না? বস, ওরা তো মাত্র 15 জন ছিল। ওদের মধ্যে মাত্র 5 জনকে আমরা মারতে পেরেছি, ওর বেশি আর মারতে পারিনি। আচ্ছা, আমি রানা আর জাফরের সাথে কথা বলে দেখতেছি। ওরা পুরো 300 লোক নিয়ে ওর উপরে হামলা করবো। সেটাই ভালো বস। ওর সাথে পারতে হলে আমাদের লোক লাগবে অনেক বেশি। তাই করব আমি। সেজন্য ওভার বড় দেখে একটা অ্যাটাক করব। আপনি একটু রানা আর জাফরের সাথে কথা বলেন। সবাই যদি একসাথে অ্যাটাক করি, আমার মনে হয় আমরা সব দিক দিয়েই সফল হব। আমি কথা বলার ব্যবস্থা করতেছি তাহলে। অন্যদিকে ইরা আজকে অনেক খুশি, কেননা ইরা ওর মনের কথাটা বলতে পেরেছে। এইদিকে আকাশ তো ভিতরে ভিতরে প্ল্যান করতে থাকে কিভাবে ইরাকে শিক্ষা দেওয়া যায়। সে ব্যাপারটা একটু পরে। চলো আমরা তাহলে এখন বাসায় ফিরে যাই। ঠিক আছে, চলো। এরা তো চলে আসে। অন্যদিকে আকাশ চলে আস্তানায়।
ওখানে আবিরের সাথে মিটিং করতে থাকে। বস, আমরা কি অ্যাটাক করবো ওদের? আমি যতদূর জানি ওরা রানা আর জাফরের সাথে হাত মিলিয়েছে। তাহলে এখন উপায়? তুমি কি পাচ্ছ? ভয় পাচ্ছি না। আমরা কি একসাথে ওদের 3 জনের উপরে হামলা করব, নাকি আলাদাভাবে, এটাই ভাবছিলাম। যাই করতে হবে একসাথে করতে হবে, কেননা এখন যদি জাফরের উপর হামলা করি তাহলে রানা আর ডেভিল সতর্ক হয়ে যাবে। তাহলে বুঝতেই তো পারছো ব্যাপারটা কোন দিকে যাবে। আগে তো ভাবিনি, তাহলে এখন উপায় কি? কয়েকটা দিন অপেক্ষা করো, দেখবে ওরাই আসবে আমাদের উপরে অ্যাটাক করার জন্য। তখন আমরা ওদের পহিত করব। আমি তাহলে আমাদের বাকি সদস্যদের খবর দিচ্ছি, ওরা যেন আমাদের সাথে এখানে থাকা শুরু করে। কিন্তু এত লোকের জায়গায়? আমাদের এই পুরো এরিয়ার ভিতরে অনেক জায়গা আছে। আপনি বললে আমি মোটামুটি 3 থেকে 400 লোকের থাকার জন্য তাঁবুর মতো করে দিব। ওরা এখানেই থাকবে পারবে একসাথে, এবং কি আমি ওদের খাওয়ার ব্যবস্থাও করে দিব। ঠিক আছে, ওদের বলবে যারা কাছে যত অস্ত্র আছে সব কিছু নিয়ে যেন ওরা চলে আসে। ঠিক আছে, বলে দিব আমি। এইদিকে আবির সবার জন্য আগে থাকার ব্যবস্থা করতে থাকে। অন্যদিকে আকাশ ইরার সাথে দেখা করার জন্য বের হয়। রাস্তায় ইরাকে গাড়িয়ে উঠিয়ে নিয়ে যেতে থাকে আকাশ। আচ্ছা, তুমি এত বেশি দেখা করো কেন? বেশি দেখা করলে কি তোমার সমস্যা হচ্ছে? সমস্যা বলতে, এখনই যদি দেখা করে সব কথা শেষ করে ফেলি তাহলে সামনের দিকে কি করব বলো? বিয়ের পরে তেমন কোনো কথাই আমরা বলবো না। কথা বলবো না মানে? বিয়ের পরে কথা কম বলবো, তখন শুধু রোম্যান্স করব। কিন্তু আমি তো রোম্যান্স পারি না, এখনই কি যেতে হবে? তাছাড়া আমরা তো তোমাদের বাসার দিকেই যাচ্ছি। ও আচ্ছা। একটু পরে ওরা বাড়িতে আসে। তখন ইরার মায়ের সাথে কথা বলতে থাকে। কথা বলার একটা পর্যায়ে, আমি তাহলে 6-7 দিনের ভিতরে তোমাদের বিয়ে দিতে চাই। তা এতে তোমাদের কোনো আপত্তি নেই তো? আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি তো জানেন আমার পরিবারের কেউ নেই। চিন্তা করো না, তুমি এই বাড়িতে থাকো, আমি তোমাকে এই বাড়িতে রেখেই বিয়ে দেবো। তাছাড়া বিয়ের পরে তুমি এই বাড়িতেই থাকতে পারবে। ঠিক আছে, আপনি তাহলে বিয়ের ব্যবস্থা করুন, আমি ততক্ষণে আমার কিছু কাজ সেরে নিচ্ছি। ঠিক আছে বাবা, তুমি তাহলে আসো। আকাশ তো চলে আসে। এতে ইরা অনেক খুশি, কেননা শেষমেশ কি হবে, আকাশ কি আজও ইরাকে বিয়ে করবে নাকি প্রতিশোধ নেওয়ার জন্য এরকমটা করেছে, তা আপনারা আরও পরে জানতে পারবেন। এইদিকে আকাশ ওর লোকেদের তো রেডি করে ফেলে। অন্যদিকে আমাদের সব লোক রেডি তো? জি বস, সব লোক রেডি। তো রানা আর জাফরের সাথে কি কথা বলেছেন? ওদের সাথে আমার কথা হয়েছে, ওরাও কাল রওনা দিবে। আমরা সবাই একসাথে রওনা দেব। কিন্তু এত লোক গিয়ে কি করব? ওরা 2 জন বলেছে লোক বেশি করে নেওয়ার জন্য, সেজন্য যা যা আছে সবটা নিয়ে বেরিয়ে পড়ো। এইদিকে এরাও বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ ওর সব লোকেদের নিয়ে রেডি থাকে। কিছু লোককে জঙ্গলের বাইরে রাখে যেন ওরা ওই দিকের খবর দেখতে পারে। কিছু লোক পুরো জঙ্গল ঘেরাও করে রেখেছে। আকাশ ওর প্রতিটা লোককে একটা করে হেঞ্জি পরিয়ে দেয় যেন ও নিজের লোকেদের চিনতে পারে, কেননা এতগুলো লোকের মাঝে দেখা যাবে কেউ কাউকে চিনবে না, উল্টো নিজেদের লোকেদেরই মেরে ফেলবে। এইদিকে ওরা জঙ্গলের মাঝখানে আসা মাত্রই রাস্তার 2 পাশ থেকে গ্রেনেডগুলো ব্লাস্ট হতে থাকে। এতে ওদের 100 লোকই প্রথম ধাপে মারা যায়। ওরা জেনে গেছে আমরা যে আসছি। সবাই সামনে এগিয়ে যাও, কেউ পিছিয়ে যাবে না। এখান থেকে রকেট বোমা সব কিছু মারতে থাকো ওদের, ওরা নিশ্চয়ই গাছের নিচে লুকিয়ে আছে। এরপর ওরাও আশেপাশে এলোমেলোভাবে গ্রেনেড আর বোমা ফেলতে থাকে। এতে আকাশেরও অনেক লোক মারা যায়, কেননা আকাশ পুরো জঙ্গলের লোককে রেখেছে যেন ওদের আক্রমণ করার আগেই শেষ করে দিতে পারে। কিন্তু ওরা যে এরকমভাবে বোমা মারবে তা বুঝতে পারেনি। ওরা তো উল্টো পাল্টা ভাবে বোমা মারতেছে। একটা কাজ করো, ওদের বলো বড় বড় রকেটগুলো মারার জন্য। ঠিক আছে, আবির বাকিদের কল দিয়ে বলে দেয় ওরা রকেট মারতে থাকে। এতে ওদের বেশিরভাগ গাড়িগুলো নষ্ট হয়ে যায়। এইদিকে জাফর, রানা আর ডেভিল অনেকটা কাছেই চলে আসতেছে আকাশের। এখন কি করব আমরা? ওদের আসতে দাও, ওদের জন্য এমন ব্যবস্থা করেছি ওরা তো ভেবেই কুল পাবে না। এইদিকে মারামারি তো এখনো চলতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওই জঙ্গলে বেশিরভাগ মানুষের সাথে গাছের অনেক ক্ষতি হয়। এইদিকে রানা, ডেভিল আর জাফর ওদের লোক নিয়ে দাঁড়িয়ে আছে। অন্যদিকে আকাশ, আবির আর ওদের লোক।
আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার চিন্তা না করে তোরা কিভাবে এখান থেকে পালাবি সেই চিন্তা কর। আমরা কোনো কাপুরুষ নই যে এইখান থেকে পালিয়ে যাব। ও তাই নাকি? তাহলে লড়াই হয়ে যাক। যদিও আমি আপনাদের বলেছি ওরা সামনাসামনি সামনাসামনি হলেও ওদের মধ্যে প্রায় 150 ফুটের দূরত্ব ছিল, কেননা এরা খালের ওই পারে আর ওরা ওই পারে। রাজিরের লোকেরা একে একে পানিতে নেমে যায়, এইদিকে ওদের বেশিরভাগ লোকই পানিতে নেমে যায়। সেই সুযোগ ওরা পুরো খালেই কারেন্ট করে দেয়। এই খালের কিছু জায়গায় ওরা বাঁধ করে রেখেছে, সেই জন্য ওরা যতটুকু জায়গায় খোলা রেখেছে ততটুকু জায়গায় কারেন্ট থাকবে। এই কারেন্টে ওদের অনেক লোক মারা যায়। এবার ওই খাল পার করার জন্য আকাশ ওদের ব্রিজটা নিচে নামায়। তোরা যদি নিজে থেকে ধরা দিস তাহলে তোদের প্রাণ ভিক্ষা দিব, নয়তো তোদের এমন হাল করব তোরা যা কল্পনাও করতে পারবি না। আমরা কখনোই তোর কাছে হার মানব না। এখনো আমরা 30 জনের মতো লোক আছি। তোর যদি 30 জন থেকে থাকে তাহলে আমার কাছে 150 জনের থেকে বেশি। দরকার হলে মারা যাব, তাও ধরা আমরা দেব না। তাহলে তোদের বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। এরপর শুরু হয় ওদের মধ্যে লড়াই। ওরা 10 মিনিটও টিকতে পারলো না। এদিকে রানা, জাফর আর ডেভিলকে কোনোভাবে বাঁচিয়ে রেখে বাকিদের সবাইকে মেরে ফেলে। এদেরকে কি করবেন? একটা কাজ করো, ওদের 3 জনকে ওদের নিয়ে আসা একটা রকেটের সাথে বেঁধে সেটাকে উপরে উঠিয়ে দাও। এবার যদি বেঁচে যায় তাহলে তো ভালোই, নয়তো পুরোটাই ব্যাড লাক। ঠিক আছে, তাই করতেছি। এরপর রকেটের সাথে বেঁধে দেওয়া হলো। এক কথায় রকেট থেকে আলাদা হওয়া কোনোভাবেই সম্ভব না। সেই রকেট উপরে উঠে দেয়। ওরাও রকেটের সাথে সাথে না ফেরা দেশে চলে যায়। এরপর ওখানে থাকা আকাশ ও লোকেদের মধ্যে বড় যারা ওদের বিয়ের দাওয়াত দেয়। বাকিদের উদ্দেশ্যে বলে, চাইলে আমি সবাইকে দাওয়াত দিতে পারবো না, সেই জন্য তোমাদের জন্য ব্যবস্থা করেছি। এই নাও $, তোমরা যারা আছো নিজেদের মতো করে পিকনিক করবে। যা যা তোমাদের বস খাবে সে সব কিছু তোমাদের জন্য রান্না করা হবে। এই কথা শুনে লোকজন তো খুশি হয়ে যায়। এরপর সবাইকে সবটা বুঝিয়ে দিয়ে ওখান থেকে আকাশ চলে আসে ইরাদের বাসায়। তুমি এত লেট করলে কেন? বিয়ে তো এখনো 2 দিন আছে, তাছাড়া আমাদের তো গায়ে হলুদ হবে না, শুধু বিয়েটাই হবে। তাছাড়া আমরা 15 জন লোক আসবে, তাদের খাওয়াতে কোনো অসুবিধা হবে না তো? কি যে বলছো, এতে অসুবিধা কেন হবে? একদিন পরই বিয়ের আয়োজন। আকাশের মেহমানের সাথে ইরার বান্ধবীগুলোও আসে। এইদিকে খাবারের আয়োজন শেষ, বিয়েও পড়া শেষ। একদিকে আকাশের লোকেরা চলে যায়, আবার ইরার বান্ধবীগুলোও চলে যায়। বাসুর ঘরে ইরা বসে আছে আকাশের জন্য। একটু পরে আকাশ রুমে তো আসে, কিন্তু ইরা দেখে চমকে ওঠে। তুমি এখানে কেন আকাশ? তুমি জানো না আমার বিয়ে হয়ে গেছে? আমার বর যে কোনো মুহূর্তে চলে আসবে, তোমাকে যদি দেখে তাহলে মেরেই ফেলবে। ভালো করে দেখো, তোমার বিয়ে আমার সাথেই হয়েছে। কি আবল তাবল বলছো তুমি? ঠিকই বলছি, তুমি যে হ্যান্ডসাম ছেলেটাকে বিয়ে করেছো সে ছেলেটাই আমি ছিলাম। আমার বিশ্বাস হয় না। তোমার মাকে জিজ্ঞেস করো, উনি সবটা জানে। এরপর ইরার মা এসে ইরাকে সবটা বলে। তখন ইরাও ওর ভুল বুঝতে পারে, আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তাই চাই না এই ভয়ঙ্কর আকাশটাকে, আমি চাই আগের সেই সহজ সরল সেই আকাশকে। চিন্তা করো না, আমি অন্যদের জন্য ভয়ঙ্কর হলেও তোমার জন্য চিরকাল সহজ সরল হয়েই থাকবো। তো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।